বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলার জন্য এসেছি। দ্যাট ইজ IAS 12, and of course I believe it is one of the most significant and most complicated accounting standard that challenges us in many ways throughout our entire professional life. Dear friends, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন IAS 12 অ্যাডাপ্ট করার পর থেকে বিভিন্ন সময়ে কিছু চেঞ্জ এসছে এবং সেভাবেই IAS 12 ক্যামেন করা হয়েছে। বিশেষ করে আপনারা জানেন ইনভেস্টমেন্ট প্রপার্টিজ এবং রিভ্যালুড নন ডিপ্রিসিয়েবল অ্যাসেটসের যে ডেফার্ড ট্যাক্স ইম্প্যাক্ট, সেটার জন্য SIC 21-এ একটা গাইডলাইন দেয়া ছিল, যেটা 2010-এ SIC 21-কে সুপারসিড করে ইনভেস্টমেন্ট প্রপার্টিস এবং রিভ্যালুড নন ডিপ্রিসিয়েবল অ্যাসেট দুটো ইস্যুকেই মূল স্ট্যান্ডার্ড ইনকর্পোরেট করা হয়েছে। এবং আপনারা জানেন যে SIC 21-এ ইনভেস্টমেন্ট প্রপার্টি নিয়ে যে একটা কনফিউশন ছিল, তার ম্যানার অফ রিকভারিটা কী হবে, তো সেটা আসলে মূল স্ট্যান্ডার্ডে একটা প্রপারলি গাইডলাইন দেওয়া হয়েছে যে ইনভেস্টমেন্ট প্রপার্টির যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আসলে কীভাবে আমরা রিকভার করব, আইদার থ্রু ইউজেস অর থ্রু আলটিমেট ডিসপোজাল। সেটার একটা ক্লিয়ার গাইডলাইন যে কীভাবে আমরা অ্যাজাম্পশনটা করব, সেটা একটা প্রপার গাইডলাইন আমরা মূল স্ট্যান্ডার্ডে 2010-এ দেওয়া হয়েছে। এবং ডেপ্রিসিয়েবল রিভ্যালুড নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট, দ্যাট ইজ ল্যান্ডের যে রিকগনিশন এবং মেজারমেন্টের যে গাইডলাইনটা দেওয়া ছিল SIC 21-এ, সেটাও এখন থেকে মূল স্ট্যান্ডার্ডে ইনকর্পোরেট করা হয়েছে। এটা হচ্ছে IAS 12-এর যে অ্যামেন্ডমেন্টগুলো। এছাড়া আমরা জানি যে 2016-এ ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অন আনরিয়েলাইজড লসের ক্ষেত্রে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটের এফেক্টটা কী হবে, ইম্প্যাক্টটা কী হবে, সেটা 2016-এ একটা চেঞ্জ এসছে। এরপর আর কোনো ডেফার্ড ট্যাক্সের সেরকম কোনো চেঞ্জ আমরা দেখি নাই। তো এগুলোই হচ্ছে যে ডেফার্ড ট্যাক্সের সিগনিফিক্যান্ট অ্যামেন্ডমেন্ট। তো এখন আমি আসলে মূল স্ট্যান্ডার্ডে ফিরে যাচ্ছি, এবং আমি যখন আমার আগের স্ট্যান্ডার্ডগুলো, দুইটা স্ট্যান্ডার্ড যখন কভার করেছিলাম, তখন আমি বলেছিলাম যে একটা স্ট্যান্ডার্ডকে বোঝার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই স্ট্যান্ডার্ডে রিফ্লেক্টেড যে সিগনিফিক্যান্ট টার্মিনোলজিগুলো আছে, সেই টার্মিনোলজিগুলো প্রপারলি বোঝা, ক্লিয়ারলি বোঝা। সেটা যদি আমরা বুঝি, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের জন্য বুঝতে অনেক বেশি ইজিয়ার হয়। সো আমরাও আজকেও চেষ্টা করব যে IAS 12-এর যে সিগনিফিক্যান্ট টার্মিনোলজিগুলো আছে, সেটাও আমরা ভালোভাবে বুঝতে। তো তার আগে আমি IAS 12 নিয়ে একটু কথা বলে নেই যে IAS 12-এর আপনারা নাম থেকে বুঝতে পারেন যে IAS 12 দেখলে আমরা অনেকেই যেটা মনে করি যে IAS 12 ইজ অল অ্যাবাউট ডেফার্ড ট্যাক্স। ট্রু, IAS 12 মোস্টলি আসলে ডেফার্ড ট্যাক্স নিয়েই কথা বলেছে, বাট ইন অ্যাডিশন টু ডেফার্ড ট্যাক্স IAS 12 কিন্তু কারেন্ট ট্যাক্স নিয়েও একটু কথা বলেছে। আসলে এখানে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করছি যে IAS 12 যে কারেন্ট ট্যাক্স নিয়ে কথাগুলো বলেছে, সেটা কোনোভাবেই কারেন্ট ট্যাক্সের কম্পিউটেশন না, অথবা কিভাবে কারেন্ট ট্যাক্সকে ট্যাক্স ল অনুযায়ী ট্যাক্সেবল ইনকাম বের করতে হবে, কোন ইনকামটাকে কনসিডার করতে হবে, কোনটাকে সেপারেটলি কনসিডার করতে হবে, কি অ্যাডমিজিবল, কোনটা অ্যাডমিজিবল এক্সপেন্সেস হবে, কোনটা ইনঅ্যাডমিজিবল এক্সপেন্স হবে, এই যে সমস্ত ট্যাক্স লর যে গাইডলাইন, সেটা নিয়ে আসলে IAS 12 কোনো কিছু বলে নাই। IAS 12 যেটা বলেছে যে কারেন্ট ট্যাক্সটাকে কীভাবে অ্যাকাউন্ট ফর করব, কীভাবে কারেন্ট ট্যাক্সটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিকগনাইজ করব, সেটা শুধু গাইডলাইন দিয়েছে। কীভাবে ট্যাক্স কম্পিটিশন করব, কীভাবে ট্যাক্সেবল ইনকাম ডিটারমাইন করব, ইটস অল অ্যাবাউট ট্যাক্স লজ ইস্যু, যেটা ট্যাক্স অর্ডিন্যান্স এবং ট্যাক্স লতে বলে দেওয়া আছে। IAS 12 যেটা বলেছে যে কারেন্ট ট্যাক্সটা কীভাবে আমি অ্যাকাউন্ট ফর করব, কীভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিকগনাইজ করব, দ্যাটস ইট। সেটাই আমি একটু শর্টলি বলি যে IAS 12 বলেছে যে কারেন্ট ট্যাক্স তিনভাবে রিকগনাইজ হবে। তিনটা জায়গায় কারেন্ট ট্যাক্সটাকে আমরা রিকগনাইজ করব তিনভাবে। একটা হচ্ছে যে
প্রফিট অ্যান্ড লসে, একটা হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, একটা হচ্ছে ডিরেক্টলি ইকুইটি। কখন আমরা কারেন্ট ট্যাক্সটাকে প্রফিট অ্যান্ড লসে রিকগনাইজ করব, কখন আদার কম্প্রিহেনসিভ ইনকাম রিকগনাইজ করব, এবং কখন ডিরেক্টলি ইকুইটিতে রিকগনাইজ করব। ভেরি নর্মাল। আমরা ইউজুয়ালি ট্যাক্স ল অনুযায়ী যে ট্যাক্সেবল ইনকাম বের করে যে ট্যাক্সেবল ইনকাম বের করে যে ট্যাক্স লায়াবিলিটি কম্পিউট করি, আমরা যে ট্যাক্স লায়াবিলিটি বের করি, যে আমার বিভিন্ন হেড থেকে কনসিডার করে বিজনেস ইনকাম, আদার হেড এই সমস্ত হেড থেকে যে আমরা ট্যাক্সেবল ইনকাম বের হয়, সেটার উপর আমরা ট্যাক্স রেট অ্যাপ্লাই করে যে ট্যাক্স লায়াবিলিটিটা বের করি, সেটাই কিন্তু আমার কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি, দ্যাট ইজ কারেন্ট ট্যাক্স এক্সপেন্সেস ডেবিট, কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি ক্রেডিট। এটা কিন্তু আমরা ইন জেনারেলি করি। কারণ এখন আমি বলি যে কেন এটা প্রফিট অ্যান্ড লসে রিকগনাইজ করা হয়, এই কারেন্ট ট্যাক্স এক্সপেন্সেস এবং কারেন্ট ট্যাক্স এক্সপেন্সেস কেন প্রফিট অ্যান্ড লসে রিকগনাইজ। কারণ হচ্ছে যে যেই সমস্ত রেভিনিউ অথবা যেই সমস্ত ইকোনমিক বেনিফিটস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এক্সপেন্সেস, রেভিনিউ এবং কস্ট যেগুলো আমাদের ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লসে যেগুলোকে রিকগনাইজ করা হয়, সেইটার জন্য যে ট্যাক্স অব্লিগেশন, সেটা আমরা প্রফিট অ্যান্ড লসে রিকগনাইজ করব। ইনকাম যেহেতু আমাদের প্রফিট অ্যান্ড লসে রিকগনাইজ হয়েছে, সেই ইনকাম থেকে যে অ্যাডমিসেবল এক্সপেন্সেসগুলো আমরা প্রফিট অ্যান্ড লসে রিকগনাইজ করেছি এবং অফসেট করেছি, সেটার ফলে যে ট্যাক্সেবল ইনকাম হয়েছে, সেইটার যে ট্যাক্স লায়াবিলিটি, সেটা আমরা প্রফিট অ্যান্ড লসে চার্জ করবো। ভেরি নর্মাল। আইটেমস রিলেটেড টু প্রফিট অ্যান্ড লস, যে সমস্ত ট্রানজ্যাকশানস অথবা আইটেম প্রফিট অ্যান্ড লস দিয়ে রিকগনাইজ হয়, সেইটার সাথে যে রিলেটেড ট্যাক্স, সেটা আমরা প্রফিট অ্যান্ড লসে রিকগনাইজ করব। আর যে সমস্ত আইটেম প্রফিট অ্যান্ড লস দিয়ে রিকগনাইজ হয় না, আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে যে সমস্ত আইটেম রিকগনাইজ করা হয়, সেটার ক্ষেত্রে যে রিলেটেড ট্যাক্স, সেটা আমরা প্রফিট অ্যান্ড লসে রিকগনাইজ করব না, সেটা আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকামে রিকগনাইজ করব। যে সমস্ত আইটেম প্রফিট অ্যান্ড লস দিয়ে রিকগনাইজ না হয়ে আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে রিকগনাইজ হয়, সেইটার ক্ষেত্রে যে রিলেটেড ট্যাক্স, সেটা আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকামে রিকগনাইজ করব। আরেকটা হচ্ছে যে কোনো ট্যাক্স ডিরেক্টলি ইকুইটি স্টেটমেন্টে বা ডিরেক্টলি ইকুইটিতে আমরা রিকগনাইজ করব। কিভাবে? আমাদের যদি কোনো প্রিভিয়াস কোনো এরর হয় অথবা কোনো ফ্রড হয়, হোয়াট এভার, আমাদের যদি কোনো প্রিভিয়াস এরর হয় যেটা রিসেন্ট ইয়ারে যদি আমাদের আইডেন্টিফাই হয়, তখন তো আমাদের সেই এররটাকে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে অ্যাজ পার IAS 8 রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তখন আমরা ডিরেক্টলি ইকুইটিতে যেহেতু চার্জ করবো এই অ্যাড্রেসটা, প্রফিট অ্যান্ড লসে চার্জ করব না। তাইলে এই যে অ্যাডজাস্টমেন্ট, কোনো আমি কিসের জন্য অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি? আইদার কোনো ইনকাম অথবা কোনো এক্সপেন্সেস, আইদার আমি ওভারস্টেট করেছিলাম অথবা আন্ডারস্টেট করেছিলাম। এখন কোনো ইনকাম অথবা এক্সপেন্সেস যদি ওভারস্টেটমেন্ট বা আন্ডারস্টেটমেন্ট করে থাকি, সেই ইনকামের ক্ষেত্রে রিলেভেন্ট ট্যাক্স অথবা কোনো এক্সপেন্সেসের ক্ষেত্রে যে রিলেভেন্ট ট্যাক্স রিলিফ, এই ইনকাম অথবা এক্সপেন্সেস বাড়া অথবা কমার কারণে যে ট্যাক্স এবং বাড়া কমার কথা ছিল, যেটা আমার আগে ভুল হয়েছিল, সেই রিলেটেড ট্যাক্সটা আমি এখন ডিরেক্টলি ইকুইটি স্টেটমেন্টে রিকগনাইজ করব। সো কারেন্ট ট্যাক্স এক্সপেন্সেস তিনভাবে রিকগনাইজ হতে পারে। একটা হচ্ছে থ্রো প্রফিট অ্যান্ড লস, মানে কারেন্ট ট্যাক্স এক্সপেন্সেস ডেবিট, কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি ক্রেডিট, আদার কম্প্রিহেনসিভ ইনকাম ডেবিট, কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি ক্রেডিট, অথবা ইকুইটি স্টেটমেন্টে যেটা আমি বলেছি যে ইকুইটিতে ডেবিট অথবা ক্রেডিট এবং কারেন্ট ট্যাক্স, এইভাবে হচ্ছে আমরা তিনভাবে রিকগনাইজ করব। সেম প্রিন্সিপাল ফর ডেফার্ড ট্যাক্স। ডেফার্ড ট্যাক্স রিলেটেড টু প্রফিট অ্যান্ড লস আইটেমস, সেটা ডেফার্ড ট্যাক্স এক্সপেন্সেস হিসাবে প্রফিট অ্যান্ড লসে যাবে। ডেফার্ড ট্যাক্স রিলেটেড টু আদার কম্প্রিহেনসিভ ইনকাম, সেটা আসলে আদার কম্প্রিহেনসিভ ইনকামে রিকগনাইজ হবে। ফর এক্সাম্পল, কোনো অ্যাসেট যদি ভ্যালুয়েশন করা হয়, ফর এক্সাম্পল কোনো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যদি ভ্যালুয়েশন করা হয়, তখন এই যে ফেয়ার ভ্যালুর কারণে যে রিভ্যালুয়েশন গেইন হলো, ওই ইনকামটা কিন্তু আমরা প্রফিট অ্যান্ড লস দিয়ে রিকগনাইজ করি নাই, ওটা আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে রিকগনাইজ করেছি। সো ওই আদার কম্প্রিহেনসিভ ইনকামের আইটেমের যে রিলেটেড ট্যাক্স বার্ডেন, ফর এক্সাম্পল কোনো একটা অ্যাসেট যদি আমি আলটিমেট ডিসপোজাল হয়, ফর এক্সাম্পল আমি একটা শেয়ার আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে ফেয়ার ভ্যালু গেইনটা রিকগনাইজ করেছি। আমরা জানি যে শেয়ার সেল করলে আমার ডিসপোজাল ডেটে 10% ট্যাক্স বার্ডেন আছে, ওই 10% ট্যাক্স বার্ডেনটা কিন্তু আমরা প্রফিট অ্যান্ড লসে ট্যাক্স লায়াবিলিটি করবো না, ওটা হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকামে আইদার সেপারেটলি অথবা ওই গেইনের সাথে অফসেট করে দেখাবো, এটা হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকাম। সেম অবস্থায় যদি কোনো এরর হয়, এররের কারণে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কম বা বেশি আইডেন্টিফাই করা হয়, রিকগনাইজ করা হয়ে থাকে প্রিভিয়াস ইয়ারে, কারেন্ট ইয়ারে আমরা সেটা ডিরেক্টলি ইকুইটিতে করব। অন টপ অফ দিস, এই তিনটা হচ্ছে কমন ফর কারেন্ট ট্যাক্স অ্যান্ড ডেফার্ড ট্যাক্স, বাট
ডেফার্ড ট্যাক্সের ক্ষেত্রে আর একটা আইটেম আছে যে গুডউইল, ইনিশিয়াল রিকগনিশনে যে গুডউইলটা হয় কোনো ফেয়ার ভ্যালু মানে গ্রুপ সিনারিওতে যদি কোনো ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হয়, সেটার কারণে যদি কোনো আমরা ইনিশিয়াল যে গুডউইল রিকগনাইজ করছি সেই গুডউইলের সাথে আমরা অনেক সময় অ্যাডজাস্টমেন্ট দিই। সেটা আমি গ্রুপ নিয়ে যখন কথা বলবো তখন আমি এই গ্রুপ সিনারিওতে যে ডেফার্ড ট্যাক্সের ইম্প্যাক্ট সেটা কীভাবে গুডউইলকে এফেক্ট করে সেটা আমি পরবর্তীতে যখন গ্রুপ ডেফার্ড ট্যাক্স নিয়ে কথা বলবো তখন আপনাদেরকে ক্লিয়ার করব। সো দ্যাটস দ্য বেসিক্স, যে কীভাবে আমার কারেন্ট ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্স কীভাবে আমি রিকগনাইজ করব, এটা হচ্ছে পরিষ্কার করলাম। এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে সমস্ত টার্মিনোলজিগুলো নিয়ে আমি কথা বলেছিলাম, যে এই সমস্ত টার্মিনোলজিগুলো কাভার করব সেগুলো আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বলব। প্রথমে আমি বুঝবো যে ডেফার্ড ট্যাক্স। হোয়াট ইজ ডেফার্ড ট্যাক্স? ভেরি সিম্পল, যে ফিউচার ট্যাক্স কনসিকুয়েন্স, আপনারা বোঝার চেষ্টা করেন, ফিউচার ট্যাক্স কনসিকুয়েন্স অফ ট্রানজ্যাকশনস that have already been recognized in the financial statements. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে যে সমস্ত আইটেমসগুলো অলরেডি রিকগনাইজ করা হয়েছে সেইগুলোর আসলে ফিউচার ট্যাক্স কনসিকুয়েন্স কী, সেটাই হচ্ছে ডেফার্ড ট্যাক্স। আমি একটু পরিষ্কার করি, সেটা হচ্ছে তার আগে আমি আর একটু লাইন একটু বলে থাকি আপনাদের কনফিউশন দূর করার জন্য। সেটা হচ্ছে যে আইএসবি IAS 12কে অ্যাডাপ্ট করার আগে অরিজিনাল IAS যেটাকে বলে, এটা অনেক আগে, অরিজিনাল IAS-এ ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্রোচ অথবা এই যে ব্যালেন্স শিট অ্যাপ্রোচ, অল্টারনেটিভ অপশানটা ছিল যে ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্রোচে ব্যালেন্স শিট ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করা যাবে। বাট আমরা জানি যে IASB এটাকে অ্যাডাপ্ট করার পর থেকে সেই যে ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্রোচ বলে ডেফার্ড ট্যাক্সের ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্রোচে কোনো কিছু রিকগনাইজ করার সুযোগ নেই, সব কিছু হচ্ছে ব্যালেন্স শিট অ্যাপ্রোচ আর নেট অ্যাসেট অ্যাপ্রোচ। ব্যালেন্স শিট অ্যাপ্রোচে আমরা রিকগনাইজ করবো। ইট মিনস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের ব্যালেন্স শিটে অথবা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যে অ্যাসেটস এবং লায়াবিলিটি, নট কোনোভাবে ইনকাম এক্সপেন্সেস দিয়ে আমরা চিন্তা করব না, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যে সমস্ত অ্যাসেটস এবং লায়াবিলিটিগুলো রিকগনাইজ করা হয়, সেই অ্যাসেটের ভ্যালু রিকাভার করতে গেলে যে ট্যাক্স এফেক্টটা হবে, সেই অ্যাসেটের ভ্যালু রিকাভার করতে গিয়ে আমাকে যে পরিমাণ ট্যাক্স দিতে হবে অথবা যে আমি ট্যাক্স ডিডাক্ট করতে পারবো, অ্যাসেটের ভ্যালুটা ডিডাক্ট করতে পারবো, সেইটার যে ট্যাক্স এফেক্ট, মানে কোনো একটা ব্যালেন্স শিটে রিকগনাইজ কোনো আইটেমের অ্যাসেটের ভ্যালু রিকাভার করতে গিয়ে যে ট্যাক্স এফেক্টটা, ট্যাক্সের যে কনসিকুয়েন্স, সেটা ডেফার্ড ট্যাক্স। অথবা ব্যালেন্স শিটে রিকগনাইজ কোনো লায়াবিলিটিসের ভ্যালু সেটেল করতে অথবা কোনো লায়াবিলিটিস পে অফ করতে যদি কোনো ট্যাক্স এফেক্ট থাকে, ট্যাক্স কনসিকুয়েন্স থাকে, সেটাই হচ্ছে ডেফার্ড ট্যাক্স। তাহলে আমি যেটা বললাম, ফিউচার ট্যাক্স কনসিকুয়েন্স, অ্যাসেটের ভ্যালু তো আমরা ফিউচারে রিকাভার করব, অথবা কোনো লায়াবিলিটিসের ভ্যালু তো আমরা ফিউচারে পে অফ করব অথবা সেটেল করব, সেটা করতে গিয়ে যে ট্যাক্স কনসিকুয়েন্সটা, সেটার জন্য আমাকে যে ট্যাক্সটা দিতে হবে বা আমি যে ট্যাক্স বেনিফিটটা পাবো, সেটাই হচ্ছে ডেফার্ড ট্যাক্স। এই প্রিন্সিপালটা শুধু আমরা যদি বুঝি যে ফিউচার ট্যাক্স কনসিকুয়েন্স কিসের, কোনো অ্যাসেটের ভ্যালু রিকভার করতে যে আমার যে ফিউচারে আমাকে ট্যাক্স দিতে হবে অথবা আমি যে ট্যাক্স বেনিফিটটা পাবো ফিউচারে, ভ্যালু অফ অ্যাসেট এবং লায়াবিলিটি রিকভার অথবা সেটেল করতে, সেটাই হচ্ছে আমার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। এরপর আমি আর একটা জিনিস আপনাদেরকে বুঝাবো, সেটা হচ্ছে যে ম্যানার অফ রিকভারি। এই যে আমি বারবার বলতেছি যে অ্যাসেটের ভ্যালু রিকভার করব, অ্যাসেটের ভ্যালু আসলে কীভাবে রিকভার করবো, তার আগে আমি আর একটা জিনিস বলে যাই, আমি অনেক সময় ভুলে যেতে পারি পরবর্তীতে। আমাকে অনেক সময় অনেকেই জিজ্ঞাসা করে বা অনেকের মধ্যে একটু কনফিউশন আছে যে কারেন্ট ট্যাক্স যখন আমরা ক্যালকুলেশন করি, সেটা করতে গিয়ে যদি আমার কোনো ওভার এস্টিমেশন অথবা আন্ডার এস্টিমেশন হয়, যে আমি ফর এক্সাম্পল 2019 আমি ট্যাক্স প্রভিশন করছি, কিন্তু 2010 অ্যাসেসমেন্টে আমার যাচ্ছে যে আমার অ্যাসেসমেন্টে দেখা যাচ্ছে যে আমি কোনো কারণে শর্ট প্রভিশন করেছিলাম অথবা এক্সেস প্রভিশন করেছিলাম, সেটা আমি কী করব?
সেটাকে আমি রেট্রোস্পেক্টিভ বা অ্যাডজাস্টমেন্ট দেবো প্রিভিয়াস এরর হিসেবে? নো, এটাকে আমি কারেন্ট ইয়ারে প্রসপেক্টিভ ইস্যু হিসাবে কারেন্ট ইয়ারে অ্যাড্রেস করব। যদি আমি কোনো শর্ট প্রভিশন থাকে তাহলে আমার কারেন্ট ইয়ারে ওই শর্টেস্ট যে প্রভিশনটা সেটা আমি অ্যাডিশনাল প্রভিশন করবো, আর যদি এক্সেস থাকে তাহলে আমি কারেন্ট ইয়ারের প্রভিশনের সাথে অফসেট করবো। ইটস ভেরি নর্মাল। সো আমি আবার মূল জায়গায় আসি, সেটা হচ্ছে যে ম্যানার অফ রিকভারি। আমি বারবার বলতেছি যে অ্যাসেটের ভ্যালু রিকভার করতে যে ট্যাক্সটা দিতে হবে। সো আসলে অ্যাসেটের ভ্যালুটা কীভাবে রিকভার হবে, ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এবং আমার কাছে মনে হয়েছে যে ডেফার্ড ট্যাক্স বুঝতে যারা সবচেয়ে বেশি স্ট্রাগল করে তাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় হচ্ছে এই ম্যানার অফ রিকভারি অথবা অ্যাসেটের ভ্যালুটা আসলে কীভাবে রিকভার হয়, এখানে যে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, সেটার কারণেই মূলত একটা কনফিউশন থাকে। তো আমি এই জিনিসটাকে চেষ্টা করব আপনাদের কাছে ক্লিয়ার করতে, যে একটা পরিষ্কার বক্তব্য হচ্ছে যে অ্যাসেটের ভ্যালু দুইভাবে রিকভার হবে। একটা হচ্ছে থ্রো ইউজেস অর থ্রো আলটিমেট ডিসপোজাল। ম্যানার অফ রিকভারি মানে হচ্ছে অ্যাসেটের ভ্যালু কিভাবে রিকভার হবে। অ্যাসেটের ভ্যালু রিকভার করার দুইটা ওয়ে। একটা হচ্ছে থ্রো ইউজেস, মানে হচ্ছে যে কোনো অ্যাসেট যখন ইউজ হচ্ছে উইথ দ্য ডেপ্রিসিয়েশন, আমি ডেপ্রিসিয়েশন চার্জ করে করে ভ্যালুটাকে রিকভার করছি। আর একটা হচ্ছে যেটা ডেপ্রিসিয়েবল অ্যাসেট না, সেটার ভ্যালু কিন্তু আমি আলটিমেটলি যখন ডিসপোজ করব বা সেল করব, আলটিমেট ডিসপোজালে সেই ভ্যালুটা রিকভার হবে। ইট মিনস যেগুলো ডেপ্রিসিয়েবল অ্যাসেট, ফর এক্সাম্পল কোনো প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটা যখন আমি ডেপ্রিসিয়েশন চার্জ করছি, উইথ দ্য ডেপ্রিসিয়েশন আমি ভ্যালুটাকে রিয়েলাইজ করছি বা রিকভার করছি। আর যেটা নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট, ফর এক্সাম্পল ল্যান্ড অথবা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, সেটাতে কোনো ডেপ্রিসিয়েশন নাই, সো এটা ইউজেজের মাধ্যমে রিকভার করা যাবে না। আলটিমেটলি ওই ভ্যালুটা, ওই অ্যাসেটের ভ্যালুটা কিন্তু রিকভার হবে যখন আমি অ্যাসেটটা সেল করব, আলটিমেট ডিসপোজাল। সো দ্য ভ্যালু অফ অ্যাসেটস is to be recovered either through ultimate disposal or through continuing use. সো যদি কন্টিনিউইং ইউজ হয়, সেই আমি বলছি ম্যানার অফ রিকভারি দুইটা, একটা হচ্ছে থ্রো কন্টিনিউইং ইউজ অর থ্রো আলটিমেট ডিসপোজাল। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখনই এটা ক্লিয়ার করে দিই, পরবর্তীতে তাহলে আমাকে আর বলতে হবে না যে দুইটা ম্যানারের যদি ভ্যালুটা রিকভার হয়, ট্যাক্স এফেক্টটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, ট্যাক্স মেজারমেন্টটা ডিফারেন্ট হবে। কীভাবে ট্যাক্স মেজারমেন্টটা ডিফারেন্ট হবে? দেখেন, আমি যদি আলটিমেট ডিসপোজাল মানে সেলের মাধ্যমে যদি কোনো একটা অ্যাসেটের ভ্যালু রিকভার করি, ফর এক্সাম্পল আমার শেয়ার মার্কেটে একটা ইনভেস্টমেন্ট আছে, শেয়ার আছে, সেটার ভ্যালু যদি আমি সেল করে রিয়েলাইজ করি, আমি জানি শেয়ার সেল করলে আলটিমেট ডিসপোজালে আমাকে 10% ট্যাক্স দিতে হবে, যেটা ফাইনালি সেটেলড। তাইলে সেই ক্ষেত্রে আমার আসলে ট্যাক্স বার্ডেনটা কতটুকু? আমি জানি যে আলটিমেট ডিসপোজালে যে 10% ট্যাক্স দিব সেটাই আমার ফাইনালি সেটেল। তাহলে তো আমি ট্যাক্স 10% লায়াবিলিটি, এর মানে হচ্ছে আমার রিডিউস ট্যাক্স রেট। ফর এক্সাম্পল আমার কর্পোরেট রেট 35% আর 25% হোয়াট এভার, সেটা যদি রেট হয়, কিন্তু আমি তো জানি এখানে 10% দিলে আমার আর কোনো ট্যাক্স দিতে হবে না। সো এই যে যেহেতু আমি জানি শেয়ারের ভ্যালুটা আমি রিকভার করবো আলটিমেট ডিসপোজালে, সেই কারণে কিন্তু আমি রিডিউস রেটে ট্যাক্স দিব। সেম ল্যান্ডের ক্ষেত্রে আমরা জানি ল্যান্ড তো ডেপ্রিসিয়েবল অ্যাসেট না, ল্যান্ডের ভ্যালুটা আলটিমেটলি ডিসপোজালে রিকভার হবে। সো আমরা জানি যে ল্যান্ড সেল করলে ডিড ভ্যালুর উপর 4% অর এই যে এরিয়া বেজে যে বনানী টনানি এই সমস্ত এরিয়াতে যে কাঠা 10,50,000 হুইচ এভার ইজ হায়ার, অথবা 4% অফ ডিড ভ্যালু, অর আর একটা এরিয়াতে যেটা পার কাঠা 6 লাখ, দুইটা হুইচ এভার ইজ হায়ার। সো এই যে সো ওইটুকুই হচ্ছে আমার ট্যাক্স লায়াবিলিটি। ইট মিনস রিডিউস রেট, নট রেগুলার রেট 35 or 25। সেই ক্ষেত্রে যদি কোনো অ্যাসেটের ভ্যালু আলটিমেট ডিসপোজালের মধ্যে দিয়ে রিকভার হয়, সেই ক্ষেত্রে আমার ট্যাক্স রেটটা, ট্যাক্স লায়াবিলিটিটা কিন্তু ওই রিডিউস রেটেই হবে। আর যে সমস্ত অ্যাসেটের ভ্যালু কন্টিনিউইং ইউজের মাধ্যমে রিয়েলাইজ হচ্ছে, ফর এক্সাম্পল আমার কোনো একটা অ্যাসেট আছে, সেটা আমি ডেপ্রিসিয়েশন চার্জ করে অ্যাসেটের ভ্যালুটাকে রিয়েলাইজ, ইনকাম স্টেটমেন্টে যখন আমি চার্জ করতেছি, ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি একটা ট্যাক্সেবল বেনিফিটসের এগেনস্টে, মানে রেভিনিউয়ের এগেনস্টে বা ইনকামের এগেনস্টে। সেই ইনকামের ট্যাক্সেবল ইনকামের রেটটা কিন্তু রেগুলার রেট 35 অথবা 25। যেহেতু আমি রেগুলার ইনকামের এগেনস্টে, ট্যাক্সেবল ইনকামের এগেনস্টে কর্পোরেট যে বিজনেস ইনকাম, সেই বিজনেস ইনকামের যে রেগুলার রেট, সেটার এগেনস্টে আমি রিয়েলাইজ করছি, এই কারণে ওই ক্ষেত্রে ডেফার্ড ট্যাক্সের রেটটা কিন্তু কর্পোরেট রেট হবে, দ্যাট ইজ 35 বা 25। যদি কন্টিনিউইং ইউজের মাধ্যমে ভ্যালু রিকভার করা হয়,
সেই ক্ষেত্রে আমার যেই ইনকামের যেই রেগুলার রেটের ইনকামের এগেনস্টে এটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে, রিকভার করা হচ্ছে, রিয়েলাইজ করা হচ্ছে, সেই রেটেই হবে। ইট মিনস যখন কোনো একটা অ্যাসেটের ভ্যালু কন্টিনিউইং ইউজের মাধ্যমে রিয়েলাইজ করা হবে, সেইটা আমার কর্পোরেট রেটে হবে, এবং যেটা আলটিমেট ডিসপোজালের মাধ্যমে রিয়েলাইজ করব সেটা আমার রিডিউসড রেট বা স্পেশাল রেটে হবে। সো দ্যাট ইজ দ্য ম্যানার অফ রিকভারি। এরপর যে ইম্পর্ট্যান্ট ইস্যু সেটা হচ্ছে যে আসলে এই যে আমরা বলছি যে ডেফার্ড ট্যাক্সটা আসলে কীভাবে রাইজ করে, যে ডেফার্ড ট্যাক্সটা কোত্থেকে আসলে ডেফার্ড ট্যাক্সটা আসে। আমরা জানি যে ভেরি সিম্পল, সেটা হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স। ডেফার্ড ট্যাক্সটা আসে হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স থেকে। অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে টাইমিং ডিফারেন্সই শুধু কিনা। নো, টাইমিং ডিফারেন্স অফকোর্স, বাট সবসময় টাইমিং ডিফারেন্স থেকে না, কারণ টাইমিং ডিফারেন্সটা ইজিলি জেনারেলি প্রফিট অ্যান্ড লস আইটেমগুলোর মাধ্যম দিয়ে, যে আমার ফর এক্সাম্পল ডেপ্রিসিয়েশান অ্যাকাউন্টিংয়ে আমি একরকম চার্জ করেছি, ওয়্যারাস থার্ড শিডিউলে আমাকে একরকম রেটের কথা বলেছে, যে রিডিউসিং রেটে বলেছে, ফর এক্সাম্পল রিডিউসিং রেট 20%, ওয়্যারাস অ্যাকাউন্টিংয়ে আমি 10% স্ট্রেট লাইন করেছি। কিন্তু ওভার দ্য ইকোনমিক লাইফ অফ দ্য অ্যাসেট, টোটাল টেনরে গিয়ে কিন্তু আসলে অ্যাসেটের ভ্যালু নীল হয়ে যাবে সব ক্ষেত্রেই। আমি থার্ড শিডিউল অনুযায়ী করলেও হবে, আমার যে অর্গানাইজেশনের পলিসি অনুযায়ী করলেও কিন্তু ওভার দ্য ইকোনমিক লাইফ অফ দ্য অ্যাসেট সেটা কিন্তু নীল হয়ে যাবে। বাট হয়তো আগে পরে হবে, যে কোনো একটা পিরিয়ডে কম হবে, কোনো একটা পিরিয়ডে বেশি হবে। এই ওভার দ্য পিরিয়ড কিন্তু আমার আসলে কোনো সমস্যা নেই, বাট শুধুমাত্র ইয়ার অন ইয়ার যখন আমি যাব তখন একটু কম বেশি হবে। সো অ্যাট ইস টাইমিং ডিফারেন্স, বাট দেয়ার আর সেভারাল আইটেমস যেগুলো আসলে ইনকাম স্টেটমেন্ট দিয়ে যায় না। ফর এক্সাম্পল আমরা জানি রিভ্যালুয়েশন কোনোভাবেই ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে না, ইট ইজ এ পার্মানেন্ট ডিফারেন্স, অ্যালাউ করবে না। টাইমিং কিন্তু না, ওটা হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স, যে এটা টেম্পোরারি ডিফারেন্স। এবং এই যে আমি আর একটা টার্মিনোলজি ইউজ করলাম পার্মানেন্ট ডিফারেন্স। পার্মানেন্ট ডিফারেন্স বলে আসলে IAS 12-এ পার্মানেন্ট ডিফারেন্স বলে কোনো কিছু নাই। পার্মানেন্ট ডিফারেন্স কোনোভাবেই IAS 12-এর টার্ম না, ইট ইজ আ টার্ম ইউজ ইন লোকাল গ্যাপ। ফর এক্সাম্পল আমরা দেখি UK গ্যাপে আমরা পার্মানেন্ট ডিফারেন্সের কথা দেখি। তো আসলে পার্মানেন্ট ডিফারেন্স নিয়ে যেটা বক্তব্য হচ্ছে, পার্মানেন্ট ডিফারেন্স যদি থাকে তারপরে অনেক সময় ডেফার্ড ট্যাক্স অ্যাসেট লায়াবিলিটি রিকগনাইজ করতে হয়। সেটা নিয়ে আমি পরবর্তীতে আসবো যে কোন সিনারিওতে আসবে। তো এখন আমি যেটা হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম যে টেম্পোরারি ডিফারেন্স, আসলে টেম্পোরারি ডিফারেন্সটা কোথা থেকে আসলে আসে, কিভাবে টেম্পোরারি ডিফারেন্সটা আসে, এবং আমরা কীভাবে এই টেম্পোরারি ডিফারেন্সটাকে আইডেন্টিফাই করব। তো আমি বলছি যে টু আন্ডারস্ট্যান্ড টেম্পোরারি ডিফারেন্স, ইম্পর্টেন্ট হচ্ছে যে যেখান থেকে টেম্পোরারি ডিফারেন্স রাইজ হয় সেই দুইটা জিনিসকে খুব ভালোভাবে বোঝা। একটা হচ্ছে ট্যাক্স বেস অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, অ্যান্ড অফকোর্স অ্যাকাউন্টিং বেস অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি। আমাদের দুইটা বেজের ডিফারেন্স হবে টেম্পোরারি ডিফারেন্স। একটা হচ্ছে অ্যাকাউন্টিং বেস অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি, আর একটা হচ্ছে ট্যাক্স বেস অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি। এই দুইটার যে ডিফারেন্স, বেজের যে ডিফারেন্স, অ্যাসেট লায়াবিলিটি বেজের যে ডিফারেন্স, সেটাই হবে আমার টেম্পোরারি ডিফারেন্স। ফর এক্সাম্পল, আমি আগে ট্যাক্স বেস অফ অ্যাসেট নিয়ে কথা বলি, তারপর ট্যাক্স বেস অফ আমি আগে অ্যাকাউন্টিং বেস অফ অ্যাসেট নিয়ে কথা বলি, তারপর আমি ট্যাক্স বেস অফ অ্যাসেট নিয়ে কথা বলবো। সো অ্যাকাউন্টিং বেস দেখেন যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং বেস। অ্যাকাউন্টিং বেস হচ্ছে যে আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশানে ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লায়াবিলিটি হিসাবে আপনার ব্যালেন্স শিটে যে ভ্যালুটা রিফ্লেক্ট করছে সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং বেস। পরিষ্কার, আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশানে অ্যাসেট এবং লায়াবিলিটির যে ভ্যালুটা রিফ্লেক্ট করছে, অথবা অ্যাসেট এবং লায়াবিলিটির যে ভ্যালুটা ক্যারি করছে, সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং বেস ভ্যালু। সো আমরা একটু বুঝতে হবে যে অ্যাকাউন্টিং বেস ভ্যালুটা কীভাবে কীভাবে হতে পারে। অ্যাকাউন্টিং বেস ভ্যালু যেমন কস্ট, আপনি যদি কোনো ডেপ্রিসিয়েবল অ্যাসেট না হয় এবং সেটা যদি আপনি রিভ্যালু না করেন, তাহলে কস্ট ভ্যালু, তো ফর এক্সাম্পল ল্যান্ড আপনি কস্টে দেখাচ্ছেন, এটা আপনার অ্যাকাউন্টিং বেস ভ্যালু। ল্যান্ড যখন আপনি কস্টে দেখাচ্ছেন, ল্যান্ড রিভ্যালুয়েশন করেন নাই, ল্যান্ডের যেহেতু ডেপ্রিসিয়েশন, অর্থাৎ যা কস্ট সেটাই কিন্তু অ্যাকাউন্টিং বেস। যদি ওই ল্যান্ডটা আপনি রিভ্যালুয়েশন করেন, ফেয়ার ভ্যালুতে দেখান,
সেক্ষেত্রে কিন্তু ওই ফেয়ার ভ্যালুটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টিং ভ্যালু। আর ডেপ্রিসিয়েবল অ্যাসেটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ক্যারিং অ্যামাউন্টটা বা অ্যাকাউন্টিং বেস ভ্যালুটা হবে ওই কস্ট বা ফেয়ার ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন এবং ইম্পেয়ারমেন্টটা বাদ দেওয়ার পর যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমার ক্যারিং ভ্যালু। ইনভেন্টরির ক্ষেত্রে হবে কস্ট এবং নেট রিয়ালাইজেবল ভ্যালুর মধ্যে যেটা লোয়ার, কস্ট এবং নেট রিয়ালাইজেবল ভ্যালুর মধ্যে যেটা লোয়ার সেটা হচ্ছে আপনার ক্যারিং ভ্যালু অথবা অ্যাকাউন্টিং বেস ভ্যালু। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি ফেয়ার ভ্যালু, যদি ইম্পেয়ারমেন্ট থাকে ইম্পেয়ারমেন্ট অফসেট করার পর যে ভ্যালু সেটা হচ্ছে আপনার ক্যারিং ভ্যালু। সো কস্ট, ফেয়ার ভ্যালু, কস্ট এবং ফেয়ার ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর ইম্পেয়ারমেন্ট বাদ দেওয়ার পর যে ভ্যালু সেই ভ্যালু, এবং ইনভেন্টরির ক্ষেত্রে যদি নেট রিয়ালাইজেবল ভ্যালু লোয়ার হয় সেই ভ্যালুটা হচ্ছে অ্যাকাউন্টিং বেস ভ্যালু। দ্য ভ্যালু দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন দ্য ব্যালেন্স শিট, দ্যাট ইজ অ্যাকাউন্টিং বেস। দেন what is tax base? What is tax base value? আমি আগে একটু প্রিন্সিপাল একটু স্ট্যান্ডার্ডে যেভাবে ট্যাক্স বেসটাকে ডিফাইন করা হচ্ছে যে ট্যাক্স বেস ভ্যালুটা আসলে কি হবে, সেটা আমি একটু স্ট্যান্ডার্ড থেকে আগে পরিষ্কার করি, তারপরে আমি চেষ্টা করব অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে ট্যাক্স বেসটাকে ক্লিয়ার করা। তো ফার্স্ট হচ্ছে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ ট্যাক্স বেস। ট্যাক্স বেস ভ্যালু হচ্ছে যে সেই ভ্যালু অথবা সেই অ্যামাউন্ট যেটা ডিডাক্টেবল হবে কিসের এগেনস্টে, ট্যাক্সেবল বেনিফিটস অথবা ট্যাক্সেবল ইনকামের এগেনস্টে। আমার যে ট্যাক্সেবল ইনকাম হবে সেই ট্যাক্সেবল ইনকামের এগেনস্টে অ্যাসেটের যে ভ্যালুটা ডিডাক্টেবল হবে, ডিডাক্ট করা যাবে ইন ফিউচারে, সেটাই হচ্ছে ট্যাক্স বেস ভ্যালু অফ অ্যাসেট। ট্যাক্স বেস ভ্যালু অফ অ্যাসেট হচ্ছে যে অ্যাসেটের সেই ভ্যালু যেটা ইন ফিউচারে ট্যাক্সেবল প্রফিটের এগেনস্টে ডিডাক্ট করা যাবে। ফিউচারে ট্যাক্সেবল প্রফিটের এগেনস্টে অ্যাসেটের যে ভ্যালুটা ডিডাক্ট করা যাবে সেটাই হচ্ছে ট্যাক্স বেস ভ্যালু অফ অ্যাসেট। আর হোয়াট ইজ ট্যাক্স বেস ভ্যালু অফ লায়াবিলিটি? ট্যাক্স বেস ভ্যালু অফ লায়াবিলিটি হচ্ছে ভেরি সিম্পল, ক্যারিং ভ্যালু অফ লায়াবিলিটি। ব্যালেন্স শিটের লায়াবিলিটি হিসাবে যে সমস্ত আইটেমগুলো রিফ্লেক্টেড অথবা রিকগনাইজ করা থাকে, যে সমস্ত ব্যালেন্স শিটের লায়াবিলিটি আইটেম, এটা তো ক্যারিং অ্যামাউন্ট। এই ক্যারিং অ্যামাউন্ট থেকে যদি আমি সেই অ্যামাউন্টটা বাদ দিব, যেই লায়াবিলিটিটা অথবা যেই অ্যামাউন্টটা ফিউচারে ট্যাক্স পারপাজে প্রফিটের এগেনস্টে ডিডাক্ট করা যাবে, ওই লায়াবিলিটি যেটা ফিউচারে ট্যাক্সেবল বেনিফিটের, দুইটার ক্ষেত্রেই, যে অ্যাসেটের ক্ষেত্রেও ফিউচারে ট্যাক্সেবল প্রফিটের এগেনস্টে, মানে ট্যাক্স বেস অ্যাসেট হবে হচ্ছে যে ফিউচারে যেই ভ্যালুটা প্রফিটের এগেনস্টে ডিডাক্ট করা যাবে, এটা হচ্ছে ট্যাক্স বেস ভ্যালু অফ অ্যাসেট। আর লায়াবিলিটি হচ্ছে যে সেম, যেটা ফিউচারে প্রফিটের এগেনস্টে ডিডাক্ট করা যাবে সেই ভ্যালু কার থেকে বাদ দিতে হবে, ক্যারিং অ্যামাউন্ট থেকে এটা বাদ দিতে হবে। ক্যারিং অ্যামাউন্ট থেকে ফিউচারে যে ভ্যালুটা ডিডাক্ট করা যাবে এটার, সেটা হচ্ছে আপনার ট্যাক্স বেস ভ্যালু অফ লায়াবিলিটি। এটা আমি স্ট্যান্ডার্ডে যেভাবে ডিফাইন করা আছে ট্যাক্স বেস ভ্যালু, ট্যাক্স বেস অ্যাসেট এবং লায়াবিলিটি, সেটা আমি পরিষ্কার করলাম। এখন আমি আপনাদের সাথে আসলে কতগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জিনিসগুলোকে ক্লিয়ার করব। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আমার বিশ্বাস আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। নাম্বার 1, আমি 8 থেকে 10টা এক্সাম্পল দিব যেটার মাধ্যম দিয়ে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব হোয়াট ইজ ট্যাক্স বেস অফ অ্যাসেট and liability and what is tax base of asset and what is tax base of liability। যদি আমরা ট্যাক্স বেস অ্যাসেটস এবং ট্যাক্স বেস লায়াবিলিটিটাকে প্রপারলি এবং আমরা ভালোভাবে বুঝতে পারি, আমি বিশ্বাস করি যে আমাদের ডেফার্ড ট্যাক্স নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। তাই প্রথমে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বুঝতে চেষ্টা করি। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আমি যেটা বলেছি যে অ্যাকাউন্টিং বেস তো ক্যারিং, মানে রিভ্যালুড এমন হতে পারে, কস্ট হতে পারে, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যে ভ্যালু সেটা বলেছি। আমি অ্যাকাউন্টিং নিয়ে বলবো না, আমি বলছি যে ট্যাক্স বেস যেটা, যে আমি কোনো একটা ফিক্সড অ্যাসেট 100 টাকা কস্টে কিনেছি, এখন সেই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন তো আমি চার্জ করব থার্ড শিডিউলে যে রেটটা দেওয়া আছে, থার্ড শিডিউলের যে রেটটা, সেই রেট অনুযায়ী ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার পর রিডিউসিংভাবে আমি কস্ট থেকে সেই ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়ার পরে
যে রিটেন ডাউন ভ্যালুটা, মানে ডেপ্রিসিয়েশন দ্যাট ইজ ক্যাপিটাল অ্যালাউন্স, যে কস্ট থেকে ক্যাপিটাল অ্যালাউন্সটা বাদ দেওয়ার পর যে রিটেন ডাউন ভ্যালু, সেটা হচ্ছে ট্যাক্স রিটেন ডাউন ভ্যালু অথবা ট্যাক্স বেস ভ্যালু অফ অ্যাসেট ফর ডেপ্রিসিয়েবল প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তাহলে ডেপ্রিসিয়েবল অ্যাসেটের ক্ষেত্রে ভেরি নর্মাল, থার্ড শিডিউল অনুযায়ী রেটটা আছে, সেই রেটটা দিয়ে ক্যাপিটাল অ্যালাউন্স বের করার পর সেটা সাবস্ট্রাক্ট করার পর যে রিটেন ডাউন ভ্যালু, সেটা হচ্ছে ট্যাক্স বেস ভ্যালু অফ অ্যাসেট অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, যেটা ডেপ্রিসিয়েবল প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট সেটা। ওকে, ইনট্যাঞ্জেবলের ক্ষেত্রে সেম। ইনট্যাঞ্জেবলের ক্ষেত্রে হচ্ছে যে আমার অ্যামোটাইজেশনটাকে জাস্ট অ্যামোটাইজেশনটা বাদ দেওয়ার পর যে ভ্যালু, সেটাই হচ্ছে মানে অ্যাজ পার থার্ড শিডিউলে যদি কোনো রেট থাকে, ফর এক্সাম্পল আমরা জানি যে এখন লাইসেন্সের জন্য যে ওভার দ্য এগ্রিমেন্ট পিরিয়ড যে একটা ডেপ্রিসিয়েশন দিচ্ছে, সেটার ক্ষেত্রে বা হোয়াট এভার রেট, যদি থার্ড শিডিউলে কোনো রেট থাকে ইনট্যাঞ্জেবলের জন্য, সেটাই হচ্ছে যে আমার ইনট্যাঞ্জেবল ভ্যালুর ট্যাক্স বেস। তো ট্যাক্স বেস হচ্ছে কোনটা, যদি কোনো রেট থাকে থার্ড শিডিউল অনুযায়ী অ্যামোটাইজেশন অথবা ক্যাপিটাল অ্যালাউন্স চার্জ করার পরের যে ভ্যালুটা, সেটাই হচ্ছে আমার ট্যাক্স বেস ভ্যালু অফ অ্যাসেট। এরপর আমি আসি ডেভেলপমেন্ট কস্ট। আপনারা যারা IAS 38 পড়েছেন, আপনারা জানেন যে আমরা রিসার্চ ফেজ এবং ডেভেলপমেন্ট ফেজে যে সমস্ত অ্যাসেটগুলো আমরা জানি ইন্টারনালি জেনারেটেড, যে সমস্ত অ্যাসেট আমরা রিসার্চ এবং ডেভেলপমেন্ট ফেজে আমরা ভাগ করি। ইনট্যাঞ্জেবলের ক্ষেত্রে রিসার্চ ফেজটাকে আমরা প্রফিট অ্যান্ড লসে চার্জ করি এবং ডেভেলপমেন্ট ফেজের অ্যাসেটগুলোকে আমরা ক্যাপিটালাইজ করি। সো এই ক্যাপিটাল অ্যাসেট হিসাবে কিন্তু ব্যালেন্স শিটে এটা ক্যারি করবে ডেভেলপমেন্ট কস্ট। ওয়্যারএস ট্যাক্স বেস ডেভেলপমেন্ট নামে তো থার্ড শিডিউলে কোনো অ্যাসেট নাই ডেভেলপমেন্ট কস্ট নামে। সো থার্ড শিডিউলে কিন্তু ডেভেলপমেন্ট কস্টটাকে অ্যালাউ করা হয় নাই, কোনো রেট নাই। তাইলে কি হবে? ইন জেনারেলি আমরা যেটা দেখি, যেই বছরে এই কস্টটা ইনকার্ড হয় সেই বছরেই কিন্তু ট্যাক্স অথরিটি এটা অ্যালাউ করে। যদি কোনো কস্ট আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ক্যাপিটালাইজ করি, সেটা কোনো প্রবলেম না, বাট কোনো কস্ট যদি যেই বছরে ইনকার্ড হয়, আমি ক্যাপিটাল কস্ট হিসাবে অনেক টাকা খরচ করছি, সেটা ট্যাক্স অথরিটির কাছে আমি ওই বছরই ক্লেম করছি নিয়ম অনুযায়ী, এবং ওই বছরই ট্যাক্স অথরিটি অ্যালাউ করেছে। যদি এটা অ্যালাউ করে, তাইলে এটার কি কোনো ট্যাক্স বেস আছে? কারণ ট্যাক্স অথরিটি আর কখনো অ্যালাউ করবে না, কারণ শুরুতে অ্যালাউ করে দিছে। যেহেতু অ্যালাউ করবে না, তাহলে এটা ট্যাক্স বেস নীল। তাহলে ডেভেলপমেন্ট কস্ট হয়তো ক্যারিং বেস থাকবে, ট্যাক্স বেস নীল হবে, তাহলে ডেফার্ড ট্যাক্সেবল টেম্পারারি ডিফারেন্স হবে, দ্যাট ইজ ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। মানে আমার ডেভেলপমেন্ট কস্ট ফর এক্সাম্পল আমার 20 লাখ টাকা। এখন এই 20 লাখ টাকায় যেহেতু যখন আমি কস্ট তো করে ফেলছি, অলরেডি কস্ট করে ক্যাপিটালাইজ করেছি, আমার IFRS ফ্রেমওয়ার্ক অনুযায়ী যে টেকনিক্যাল ফিজিবিলিটি 38-এর যে ক্রাইটেরিয়া অনুযায়ী এটাকে ক্যাপিটালাইজ করা যায়, আমি সেভাবে 38-এ ইনট্যাঞ্জেবল অ্যাসেট হিসেবে এটাকে ক্যাপিটালাইজ করেছি। বাট ট্যাক্স অথরিটি যেই বছর আমি কস্টটা যেহেতু আমার অলরেডি হয়ে গেছে, সে অ্যালাউ করে দিচ্ছে, তাহলে ফিউচারে তার কখনো অ্যালাউ করবে না। তাহলে আমার ট্যাক্স বেস তো নীল, অথচ আমার অ্যাকাউন্টিং বেস আছে, এর মানে আমাকে এখন যেহেতু অ্যালাউ করেছে, তাহলে আমার এটা কিন্তু ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হবে, মানে দ্যাট ইজ ট্যাক্সেবল টেম্পারারি ডিফারেন্স। যে আমাকে অ্যালাউ করেছে, এর মানে আমাকে ফিউচারে ট্যাক্স কনসিকুয়েন্স আছে এই অ্যাসেট এবং লাইবিলিটি দিতে হবে। সো এই কারণে আমার কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে ক্যারিং বেস আছে, যেহেতু ট্যাক্স বেস নাই, সেই কারণে আমি ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি ক্রিয়েট করব। এরপর যেটা ভেহিকেল, আপনারা জানেন যে বাংলাদেশি প্রেক্ষাপটে ভেহিকেলের যে ডেফার্ড ট্যাক্স এফেক্ট, এটা জানি এখানে একটা কনফিউশন আছে। আপনারা ইজিলি, আমার অবজারভেশন হচ্ছে যে অ্যাজ ফার মাই আন্ডারস্ট্যান্ডিং গোজ, এবং আমি বিশ্বাস করি যে এটাই সবচেয়ে হয়তো ভালো সলিউশন, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ভেহিকেলের ক্ষেত্রে আমাদের একটা বার আছে, যে ট্যাক্স অথরিটি বলেছে যে 25 লাখ টাকা পর্যন্ত ভেহিকেল ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে, মানে ট্যাক্স ডেপ্রিসিয়েশন, যে আমি যত টাকা দ্বারাই ভেহিকেল কিনি না কেন, সেই ভেহিকেলের 25 লাখ টাকা পর্যন্ত, ফর 20% রিডিউসিং রেটে হোয়াট এভার 25 লাখ টাকা পর্যন্ত সে অ্যালাউ করবে। এখন 25 লাখ পর্যন্ত যদি ভেহিকেল অ্যালাউ করে, ফর এক্সাম্পল আমি যদি 25 লাখের নিচে কিনি, তাহলে তো কোনো কথা নাই। আমি 25 লাখ পর্যন্ত, ফর এক্সাম্পল আমি 25 লাখ টাকা দিয়ে কিনেছি, আমি আমার অর্গানাইজেশনের 10% ডেপ্রিসিয়েশন চার্জ করেছি স্ট্রেট লাইনে, ওখানে রিডিউসিং 20% করেছি, দুই অ্যাসেটের মধ্যে যে গ্যাপ, সেক্ষেত্রে আমার অ্যাসেটের ভ্যালু বেশি, ট্যাক্স অথরিটির অনুযায়ী যে 20% যদি চার্জ করে, তাহলে এখানে ট্যাক্স বেস ভ্যালু কম।
সো ট্যাক্সেবল ভ্যালু কম হলে আমার অটোমেটিক্যালি ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হবে, মানে ট্যাক্সেবল টেম্পারারি ডিফারেন্স হবে। সো আমার যদি 25 লাখ টাকার মধ্যে আমার কস্টিংটা থাকে, তাইলে আমার রিটেন ডাউন ভ্যালু এবং থার্ড শিডিউল অনুযায়ী রিটেন ডাউন ভ্যালু, সেই রিটেন ডাউন ভ্যালুর উপর যে গ্যাপ, সেই গ্যাপ অনুযায়ী আমি, যেহেতু আমি ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি, কর্পোরেট রেটে আমি ট্যাক্স প্রভিশন করব, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করব। বাট কোয়েশ্চেন হচ্ছে যে যদি 25 লাখের উপরের 25 লাখ টাকার উপরে কোনো ভেহিকেল কেনা হয়, তখন আসলে ট্যাক্স এফেক্টটা কী হবে? কারণ ইট ইজ এ পার্মানেন্ট ডিফারেন্স। ট্যাক্স অথরিটি বলেছে যে 25 লাখের উপরে কোনোভাবেই অ্যালাউ করবো না। এনিথিং অ্যাবাভ 25 লাখ এটা ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে না। যদি অ্যালাউ না করে, তাহলে 25 লাখের উপরে, ফর এক্সাম্পল আমি 50 লাখ দিয়ে আমার একটা ভেহিকেল কিনেছি, তাহলে এখন এটা কী হবে? এই ভ্যালুটা কীভাবে রিকাভার হবে? কারণ ট্যাক্স অথরিটি তো 25-এর বেশি রিকাভার করবে না, করতে দিবে না, অ্যালাউ করবে না। তাহলে আমি বাকি 25 লাখ কীভাবে অ্যালাউ করবে? ইট ইজ এ পার্মানেন্ট ডিফারেন্স। তাহলে কি আমি এর উপর ডেফারটা ক্রিয়েট করবো না? আমি এই যে অ্যাডিশনাল 25 লাখ এর উপর আমি ডেফার ট্যাক্স ক্রিয়েট করবো কি করবো না? আমাকে অনেকেই বলেছে যে যেহেতু এটা পার্মানেন্ট ডিফারেন্স, এটাকে করতে হবে না। বাট হোয়াট আই বিলিভ, আমরা বলেছি ম্যানার অফ রিকভারি ইজ ইম্পর্ট্যান্ট। 25 লাখ টাকা পর্যন্ত ভেহিকেলের ভ্যালু রিকভার হবে থ্রু কন্টিনিউইং ইউজ, আর বাকিটা আলটিমেট ডিসপোজাল। এর মানে হচ্ছে 25 লাখ টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করার পরেও তো আমার অ্যাসেটের ভ্যালু থাকবে 25 লাখ। তখন যদি আমি কোনো একটা সময় অ্যাসেটটা বিক্রি করে দেই, কোনো একটা যদি বিক্রি করে দেই, সেই ক্ষেত্রে আমার যদি কোনো ক্যাপিটাল গেইন হয়, সেই ক্যাপিটাল গেইনের একটা বার্ডেন আছে। তো ওই যে অ্যাডিশনাল অ্যামাউন্টটুকু, যে 25 লাখের উপরের যে ফিগারটা, সেটা আমি মনে করি যে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হবে। এবং সেটা হবে হচ্ছে যে আমি যেহেতু এটা আলটিমেট ডিসপোজালে ক্যাপিটাল গেইনের যে রেটটা 15%, সেই 15% রেটে আমি ট্যাক্স প্রভিশন করব। যে 25 লাখ টাকা পর্যন্ত রেগুলার রেটে, বিজনেস রেটে, যেহেতু এটা কন্টিনিউ ইউজের মাধ্যমে রিকাভার হবে, সো এটা বিজনেস রেটে। আর 25-এর উপরের যে ভ্যালুটা, সেটা যেহেতু আলটিমেট ডিসপোজালে রিকাভার হবে, সেই কারণে ওটার উপর আমি ওই ডিফারেন্সটা হচ্ছে জন্য আমি রিডিউস রেট, দ্যাট ইজ ক্যাপিটাল গেইনের যে রেট ফর দ্যাট অ্যাসেট, সেই অনুযায়ী আমি 15% ট্যাক্স প্রভিশন করবো, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করবো 15%। সো এখানে দুইটা রেট, কন্টিনিউ ইউজের যে 25 লাখ থ্রেশহোল্ড, সেটা পর্যন্ত রেগুলার রেট, এবং তার পরের যে ভ্যালুটা, সেটার উপর আমার রিডিউস রেট 15% ক্যাপিটাল গেইনের রেট। এরপর হচ্ছে ল্যান্ডের ব্যাপারটা হচ্ছে যে নর্মালি থার্ড শিডিউলে ল্যান্ডের কোনো রেট নাই, যেহেতু ল্যান্ড নন ডিপ্রিসিয়েবল অ্যাসেট। তাহলে এই ভ্যালুটা আসলে কীভাবে রিকভার হবে? ট্যাক্স বেস ভ্যালুটা কী হবে? ভেরি নর্মাল, যে এখানে আসলে একটা জিনিস হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি ল্যান্ডটা নিয়ে যে কথাটা বলতে চাচ্ছি, যে ল্যান্ডে আমাদের যে একটা কনফিউশন, সারা পৃথিবীর বাস্তবতা হয়তো এটা না, বাট আমাদের বাস্তবতা হচ্ছে টোটালি ডিফারেন্ট। সারা পৃথিবীতে আমরা জানি যে, সারা পৃথিবী বলবো না, আমরা অনেক জুরিসডিকশনে আমরা জানি যে সেখানে যে ক্যাপিটাল গেইনের যে রেট অথবা ল্যান্ডের যে রিডিউস রেট, সেই রিডিউস রেটের উপরে, এবং অনেক জায়গায় দেখেছি যে কস্ট এবং ফেয়ার ভ্যালুর যে গ্যাপটা, সেই গ্যাপের উপর তারা একটা রিডিউস রেট ক্যালকুলেশন করে। কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে যে আমরা যখন ল্যান্ড ট্রান্সফার করি, আমরা জানি যে ট্রান্সফার ভ্যালু অথবা ডিড ভ্যালুর উপর আমাদের আসলে ট্যাক্সটা দিতে হয়। ট্রান্সফার ভ্যালু অথবা ডিড ভ্যালুর উপর আমাদের ট্যাক্সটা দিতে হয়। তাইলে আসলে আমি যখন ট্যাক্স লায়াবিলিটিটা ক্রিয়েট করব, সেটা কিভাবে করব? এখন there are 3 alternatives। এখানে অনেকেই যেটা বলেছে যে মানে রেটটা নিয়ে অনেক কনফিউশন। আমি 1 বাই 1 3টা ইস্যু ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল, রেট নিয়ে আমার যেটা কনসার্ন, কেউ বলেছে কর্পোরেট রেটে হবে, কেউ বলেছে ক্যাপিটাল গেইনের রেট 15% হবে, আবার কেউ বলেছে রিডিউস রেট, দ্যাট ইজ 4% অথবা কাঠা 10,50,000 বা কাঠা 6 লাখ, হুইচ এভার ইজ হায়ার, সেটা হবে। মানে রেটটা যে 15%
অথবা 35% অথবা 4% অর কাঠা 10,50,000 মানে 50,000, এই এই মানে এক একটা রেটের কথা বলতেছে। বাট এখানে আসলে পরিষ্কার একটা জিনিস বলতেছে। আবার অনেকে যেটা আর একটা কনফিউশন তৈরি করেছে, কোন ভ্যালুটার উপর হবে, যে 15%-এর উপরে হবে, না ডিড ভ্যালুর উপরে হবে, নাকি কস্ট এবং ফেয়ার ভ্যালুর যে গ্যাপ সেই এক্সেস ভ্যালুটার উপরে হবে, না কোন ভ্যালুটার উপরে হবে। সো আসলে আমি নানান রকম কনফিউশন আছে এটা নিয়ে, অনেকের মধ্যে কনফিউশন, বাট আমি অনেকের সাথেই ব্যাপারটা নিয়ে কথা বলেছি এবং প্র্যাকটিক্যালি জিনিসটাকে বোঝার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমি একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করছি যে আসলে ল্যান্ড নিয়ে যখন আমাদের যেমন আমি আর একটা জানি, আমি যখন ক্লাস করেছিলাম আইসিবিতে, তখন আমি নট ইন্টারেস্টেড, আমি টিচারের নাম বলতে চাচ্ছি না, সে যেটা ক্লাসে আমাদেরকে বলেছিল যে যদি ল্যান্ড রিভ্যালুয়েশন হয়, সেক্ষেত্রে টোটাল ডিড ভ্যালুর উপর 4% যে অব্লিগেশনটা আছে সেটা ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হিসেবে ক্রিয়েট করতে। মানে যদি ল্যান্ড যদি রিভ্যালুয়েশন না হয় তাহলে এটা ডেফার্ড ট্যাক্স আনার দরকার নাই। বাট যদি ল্যান্ড রিভ্যালুয়েশন না হয়, তাইলে ল্যান্ড যদি কস্টে দেখায় তাহলে ডেফার্ড ট্যাক্স চিন্তা করার দরকার নাই। আর যদি ল্যান্ড রিভ্যালুয়েশন হয়, সেই ক্ষেত্রে টোটাল ভ্যালুর উপর, দ্যাট ইজ রিভ্যালুড অ্যামাউন্টের উপরে 4% অর হোয়াট এভার দ্য পার্সেন্টেজ, সেই রেটটা দ্বারা ট্যাক্স অব্লিগেশন ক্রিয়েট করতে। বাট প্রশ্ন হচ্ছে যে পরবর্তীতে আমি যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে যদি ল্যান্ড যদি রিভ্যালুয়েশন হয়, সেটার উপর যদি 4% ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করা হয় অন দ্য ট্রান্সফার ভ্যালু অর ডিড ভ্যালু, সেক্ষেত্রে আমার কোয়েশ্চেন হচ্ছে যে ইরেসপেক্টিভ অফ ল্যান্ড রিভ্যালুড অর নট, যদি কোনো ল্যান্ড কস্টে থাকে সেইটা ট্রান্সফার করার ক্ষেত্রেও তো 4% বার্ডেন ক্রিয়েট হবে। ল্যান্ড রিভ্যালুয়েশন হইলে যেমন আমার 4% ট্রান্সফার করতে হবে, বুক ভ্যালু যদি আমার থাকে রিভ্যালুড অ্যামাউন্টে, সেটার উপর যেমন 4% ট্রান্সফার করতে হবে, তেমনি আমি যদি কস্টে দেখাই সেক্ষেত্রেও তো আলটিমেটলি আমার ট্রান্সফার ভ্যালু অথবা ডিড ভ্যালুর উপর 4% ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে। সেই কারণে এই যে নানান রকম কনফিউশন এটা নিয়ে, সেক্ষেত্রে রেটের ব্যাপারে একটা ব্যাপার পরিষ্কার, আমরা জানি বাংলাদেশের বাস্তবতা আর একটা সবচেয়ে ডিফারেন্ট সিনারি হচ্ছে যে আমরা জানি যে যদিও ট্যাক্সটা আসলে সেলারের দেওয়ার কথা, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এই ট্যাক্সটা বায়ার দেয়। ল্যান্ড রেজিস্ট্রেশন যে ট্যাক্সটা, ল্যান্ডের যে ট্যাক্সটা, ট্রান্সফার যে ট্যাক্সটা, 53 যে ট্যাক্সটা, সেটা কিন্তু আসলে বায়ার দেয়। সেই কারণে আসলে যে অনেকের মধ্যে কথা যে আমি তো ট্যাক্সই দিই না, তাহলে আমি কেন ট্যাক্স প্রভিশন করবো, হোয়াট এভার। আমরা যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করি, এই ইনকামটাকে আমরা ক্যাপিটাল গেইনের ইনকাম হিসেবেই চিন্তা করি। সো ক্যাপিটাল গেইনের ইনকাম আমার কস্ট এবং বেশির মধ্যে যেটাই দেখায় না কেন, আলটিমেটলি ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে যে টোটাল ট্রান্সফার ভ্যালু বা ডিড ভ্যালুর উপর যে রেটটা বায়ার দিয়ে দিচ্ছে, সেটাই কিন্তু আমি আমার রিটার্নে একটা বেনিফিট নিচ্ছি, সেটাই আমি আমার রিটার্নে ট্যাক্স লায়াবিলিটি হিসাবে দেখাচ্ছি, মানে ট্যাক্স কম্পিটিশনে, যে আমার ক্যাপিটাল গেইনের আন্ডারে ল্যান্ড ট্রান্সফার থেকে এইটুকু লায়াবিলিটি, দ্যাট ইজ ডিড ভ্যালুর যে 4% যেটা আমার ওখানে কেটে রেখেছে, সেটাই হচ্ছে আমার ট্যাক্স লায়াবিলিটি। আমি এই ট্যাক্স বেনিফিটটা নিচ্ছি যদিও আমার এটাকে বায়ার দিয়ে দিয়েছে। তাইলে আমার প্রশ্ন হচ্ছে যে ট্যাক্স লায়াবিলিটি যদি ল্যান্ডের ক্ষেত্রে হয়, যেহেতু আলটিমেটলি ল্যান্ড সেল করলে আমি ক্যাপিটাল গেইন আন্ডারে এটাকে ইনকাম চিন্তা করব, এবং ট্যাক্সটাকে আমি দিব হচ্ছে যে ডিড ভ্যালুর উপর যে 4%, সেটা কস্ট ভ্যালুতে থাকুক ল্যান্ড, অথবা সেটা ফেয়ার ভ্যালুতে থাকুক আর কস্টে থাকুক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে, যেটাই থাকুক, আলটিমেটলি যে ডিড ভ্যালু বা ট্রান্সফার ভ্যালু, সেইটার উপর যেহেতু আমি 4% দিব, সো আমি রেটটা অ্যাপ্লাই করব 4%, অথবা ওই যে 10,50,000 হুইচ এভার ইজ হায়ার, সেই যে রেটটা এরিয়া অনুযায়ী, সেই রেটে আমি ডেফার্ড ট্যাক্স ক্রিয়েট করব। এটা পরিষ্কার। রেটটা হবে 4% অন
ট্রান্সফার ভ্যালু আর ডিড ভ্যালু, দ্যাট ইজ ব্যালেন্স শিটে যে ভ্যালুটা রিফ্লেক্ট করছে ওয়েদার ইট ইজ স্টেটেড অ্যাট কস্ট অর ফেয়ার ভ্যালু, কস্টে থাকুক অথবা ফেয়ার ভ্যালুতে থাকুক, যেহেতু আলটিমেটলি সেল করলেই আমাকে 4% দিতে হবে, অতএব আমি কস্টে থাকুক ল্যান্ড অথবা ফেয়ার ভ্যালুতে থাকুক, যেই ভ্যালুতেই থাকুক না কেন আমি 4% ট্যাক্স প্রভিশন করবো, ডেফার ট্যাক্স, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার রেট হচ্ছে 4% ফর শিওর। এখন আমি কোন ভ্যালুর উপর করব, সেটা হচ্ছে যে আমার টোটাল ভ্যালুর উপর করব। টোটাল ভ্যালু সেটা কস্টে থাকুক অথবা ফেয়ার ভ্যালুতে থাকুক। সো কনক্লুশন হচ্ছে আমার ব্যালেন্স শিটের যে ভ্যালু ক্যারি করবে, আমার ব্যালেন্স শিটে ল্যান্ডের যে ভ্যালু ক্যারি করবে সেটা ফেয়ার ভ্যালুতে থাকুক অথবা কস্টে থাকুক, যেটাই থাকুক সেটার উপর 4% অথবা এরিয়া বেসিস যে রেটটা, সেই রেটে আমি ডেফার ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করব। এটা হচ্ছে পরিষ্কার। এখন আমাকে অনেকে বলেছে যে আমি কেন ল্যান্ডের উপর ডেফার ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করব, কারণ আমি তখন হয়তো আমরা যদি বলার চেষ্টা করি যে না, দ্য ভ্যালু উড আলটিমেটলি বি রিকাভার্ড থ্রু সেল আর আলটিমেট ডিসপোজাল, তখন বলেছে আমি তো এই ল্যান্ড কোনোদিন বিক্রি করবো না, তাহলে আমার কেন আমি অ্যাজাম্পশন করবো যে আলটিমেট ডিসপোজালে আমার ভ্যালু রিকাভার হবে, আমি তো কখনোই বিক্রি করবো না। এরকম অনেকেও এই প্রশ্ন তোলার চেষ্টা করছে। বাট একটা কথা, যদি তাই হয় তাহলে তো আমি আমার অ্যাসেটটা রিভ্যালুয়েশনই করার কথা না। যেই অ্যাসেটটা আমি কোনোদিন বিক্রি করব না, সেই অ্যাসেটের এগেনস্টে কেন আমি আনরিয়েলাইজ গেইনটা রিকগনাইজ করব যদি আমি বিক্রি না করি? ন্যাচারাল, যদি আমি বিক্রি না করি সেটার এগেনস্টে তো আমার রিভ্যালুয়েশন রিজার্ভ ক্রিয়েট করার কোনো মানে হয় না। এটা আবার অনেকে আমাকে বলেছে যে কেন করতে হবে, হোয়াট ইজ দ্য রিজন, একই তো জিনিস, আমার রিভ্যালুয়েশন রিজার্ভে থাকলো, এখানে ডেফার ট্যাক্স লায়াবিলিটি থাকলো, আলটিমেটলি তো কোনো এফেক্ট নাই। তো আসলে দেখেন, এটা আপনারা যারা বুঝবেন, যারা অ্যাপ্লিকেশন লেভেলে আছেন বা অ্যাডভান্স লেভেলে আছেন, অনেকের আপনারা এটা বুঝেন যে আসলে যদি রিভ্যালুয়েশন রিজার্ভে থাকে আর সেটার উপর যদি আমরা ডেফার ট্যাক্স ক্রিয়েট করি, আলটিমেটলি কিন্তু আমার ডেট ইকুইটি রেশিওটা ফেভারেবল হয়ে যায়। যদি আমি রিভ্যাল রিজার্ভের উপর যখন আমি ডেফার ট্যাক্স ক্রিয়েট করব, রিভ্যাল রিজার্ভের উপর ডেফার ট্যাক্স ক্রিয়েট করলে সেটা কিন্তু আমার লায়াবিলিটিতে চলে যাবে, নন কারেন্ট লায়াবিলিটি। আর রিভ্যাল রিজার্ভের মধ্যে থাকলে সেটা ইকুইটি, সো ডেট ইকুইটি রেশিও কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট। সো এই সমস্ত কারণে ফেয়ার প্রেজেন্টেশনের জন্যই কিন্তু এই যে নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট যেটা, সেটার উপরে কিন্তু একটা ডেফার ট্যাক্স লায়াবিলিটির যে অব্লিগেশনটা আছে সেটা। সো ল্যান্ড নিয়ে নানান ডিসপিউট আছে, বাট আমি যেটা মনে করি যে ল্যান্ডের উপর ট্যাক্স প্রভিশনটা হওয়া উচিত ডেফার ট্যাক্সের জন্য, ল্যান্ড রিভ্যালুয়েশন হোক বা না হোক, যেহেতু আলটিমেট ডিসপোজালে 4% দিতে হবে। সো আমি 4%ই ট্যাক্স, 4% আর ওই যেভাবে বলা আছে আর কি কাঠা অনুযায়ী, সেইভাবে আমি ট্যাক্স প্রভিশন করব, দ্যাট ইজ ল্যান্ড। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ফর এক্সাম্পল ইনভেস্টমেন্ট ইন শেয়ারস। সো শেয়ারে যে ইনভেস্টমেন্ট থাকে, সেই ইনভেস্টমেন্টের উপর আসলে ডেফার ট্যাক্স অ্যাসেট লায়াবিলিটি আসলে কীভাবে রিকগনাইজ করবো আমরা? ভেরি নর্মাল। আমরা জানি যে এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যে আমরা যখন কস্টে অ্যাকুইজিশন করার পর আমরা জানি ইয়ার এন্ডে যে ফেয়ার ভ্যালু যে চেঞ্জটা হয়, মার্কেট ভ্যালু যে চেঞ্জটা হয় ফাইন্যান্সিয়াল অ্যাসেটের, মানে ফর এক্সাম্পল সেকেন্ডারি মার্কেটে যদি কোনো শেয়ারে আমরা ইনভেস্ট করি, মানে সে লিস্টেড কোম্পানির যে শেয়ারের যে মার্কেট ভ্যালু, সেই মার্কেট ভ্যালু যখন ফ্লাকচুয়েট করে কস্ট ভ্যালুর থেকে, ইনিশিয়াল রিকগনাইজ যে ভ্যালু সেটার থেকে যখন ফ্লাকচুয়েট করে বা মানে ডিফার করে, তখন আমরা ফেয়ার ভ্যালুতেই কিন্তু আসলে এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটটাকে অ্যাডজাস্টমেন্ট দিই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইটার উপর আসলে ডেফার ট্যাক্স এফেক্টটা কী হবে? এখানে 3টা সিনারিও। ফার্স্ট অফ অল, আমরা হোয়াট ইজ দ্য ক্যারিং ভ্যালু? ক্যারিং ভ্যালু হচ্ছে ফেয়ার ভ্যালু, হোয়াট ইজ দ্য ট্যাক্স বেস? ট্যাক্স বেস অলওয়েজ কস্ট, কারণ অ্যাকাউন্টিং এই যে ফেয়ার ভ্যালুর একটা অল্টারনেটিভ মেথড আছে, অল্টারনেটিভ মেজারমেন্ট আছে, বাট ট্যাক্স অথরিটির কোনো অল্টারনেটিভ মেজারমেন্ট, ট্যাক্স অথরিটি অলওয়েজ অ্যাট কস্ট। বাট IFRS অ্যাকাউন্টিং অল্টারনেটিভ মেথড বা অল্টারনেটিভ মেজারমেন্টটাকে অ্যালাউ করেছে, বাট ট্যাক্স অথরিটির কোনো সিমিলার মেজারমেন্ট নাই। সো ট্যাক্স অলওয়েজ অ্যাট কস্ট। তাইলে এই যে বললাম, ফাইন্যান্সিয়াল অ্যাসেট যে ভ্যালুতে কেনা হয়েছে সেটাই হচ্ছে তার ট্যাক্স বেস ভ্যালু। ফেয়ার ভ্যালু কি, ক্যারিং ভ্যালু কি? ফেয়ার ভ্যালু। এখন ফেয়ার ভ্যালু বাড়া বা কমাস, যদি বাড়ে অথবা কমে সেই অনুযায়ী সেটা টেম্পোরারি ডিফারেন্স। যদি ফেয়ার ভ্যালু বাড়ে
ট্যাক্স বেস কম থাকলে সেক্ষেত্রে ট্যাক্সেবল টেম্পারারি ডিফারেন্স। আর যদি ফেয়ার ভ্যালু কমে যায় আর ট্যাক্স বেস বেশি থাকে তাহলে ডিডাক্টেবল টেম্পারারি ডিফারেন্স, ভেরি নর্মাল। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে রেকগনাইজ করব, দ্যাট ইজ দ্য ইস্যু। ফার্স্ট অফ অল এটা জুরিসডিকশনের উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল যদি আমি এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যে ফেয়ার ভ্যালু প্রফিট অ্যান্ড লস দিয়ে রিকগনাইজ করি, মানে ফেয়ার ভ্যালু বাড়লো তাহলে ইনক্রিজ ইন ফেয়ার ভ্যালু, যেটা মানে ফেয়ার ভ্যালু গেইন, যদি আমি প্রফিট অ্যান্ড লসে ক্রেডিট করি, বাড়লো প্রফিট অ্যান্ড লসে ক্রেডিট করি, তাইলে মাইন্ড ইট, যদি আমি প্রফিট অ্যান্ড লসে ক্রেডিট করি তাহলে এটা রিলেটেড ট্যাক্স প্রফিট অ্যান্ড লস দিয়ে যাবে। আর যদি আমি এটা আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে রিকগনাইজ করি, এইটার রিলেটেড ট্যাক্সটা আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে যাবে, মাইন্ড ইট। ফেয়ার ভ্যালু গেইন যদি আমি প্রফিট অ্যান্ড লসে ক্রেডিট করি, যে ইনকাম হয়েছে প্রফিট অ্যান্ড লস ক্রেডিট করলাম, ইনভেস্টমেন্ট বাড়ালাম, তাইলে এইটার ক্ষেত্রে যে আলটিমেটলি এটা তো কন্টিনিউ ইউজের মাধ্যমে এই ভ্যালু রিকভার হবে না, কন্টিনিউ ইউজের মাধ্যমে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভ্যালু রিকভার হবে না, কিন্তু ইট ইজ নট আ ডেপ্রিসিয়েবল অ্যাসেট। দিস ভ্যালু মাস্ট বি রিকভার্ড থ্রু আলটিমেট ডিসপোজাল। আমি যখন শেয়ারটা সেল করে দিবে তখন, তাহলে শেয়ার সেল করলে আমি জানি আলটিমেটলি 10% বার্ডেন আছে আমার, 10% ট্যাক্স প্রভিশন করবো। তাইলে যেহেতু আমি প্রফিট অ্যান্ড লসে যদি ইনকাম রিকগনাইজ করি, ফেয়ার ভ্যালুতে প্রফিট অ্যান্ড লস, ফেয়ার ভ্যালুতে প্রফিট অ্যান্ড লস হলে সেইটা রিলেটেড ট্যাক্সটা 10% ট্যাক্সটা আমি প্রফিট অ্যান্ড লসে চার্জ করব। আর যদি আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে ফেয়ার ভ্যালুটা রিকগনাইজ করি, সেই ক্ষেত্রে রিলেটেড ট্যাক্সটা আদার কম্প্রিহেনসিভ ইনকামে রিকগনাইজ করব, প্রোভাইডেড আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে যদি আমি রিকগনাইজ করি কোনো ইস্যু না, এখানে ডেফার্ড ট্যাক্স অলওয়েজ হবেই, কারণ আমার প্রফিট অ্যান্ড লসে কিন্তু এফেক্ট হয় নাই। এর মানে আমার ট্যাক্স বেস প্রফিট এবং অ্যাকাউন্টিং প্রফিটে মানে কোনো প্রফিটে কিন্তু কোনো এফেক্ট হয় নাই যদি আমি আদার কম্প্রিহেনসিভ, কারণ এটা ইনকাম স্টেটমেন্ট ইগনোর হয়ে গেছে, প্রফিট অ্যান্ড লসে এটা কোনো এফেক্ট হয় নাই, কারণ প্রফিট অ্যান্ড লস ইগনোর হয়ে কিন্তু আমার এটা রিকগনাইজ হয়েছে। সো আমার অলওয়েজ ডেফার্ড ট্যাক্স থাকবে, যদি কমা বাড়ার উপর সেটা লায়াবিলিটি হতে পারে, অ্যাসেট হতে পারে। বাট যদি কোনো জুরিসডিকশন এরকম হয় যে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের যে ফেয়ার ভ্যালু গেইন হলো, সেই গেইনটা যদি আমি প্রফিট আর লসে রিকগনাইজ করি, গেইনটা যদি প্রফিট আর লসে রিকগনাইজ করলে প্রফিট আর লস ক্রেডিট, ইনভেস্টমেন্ট ডেবিট করলাম, ওই জুরিসডিকশানে দেখা গেল যে এই আনরিয়েলাইজ গেইনটাকে ট্যাক্স অথরিটি অ্যালাউ করেছে। ট্যাক্স অথরিটি বলেছে যে না, হ্যাঁ তোমার এই আনরিয়েলাইজ গেইনটা অ্যালাউ, এভিডেন্স আছে, আমি স্যাটিসফাই, আমার ট্যাক্সলে অ্যালাউ করতেছে যে না তুমি এটাকে এক্সপেন্সেস হিসেবে চার্জ করতে পারবো, আবার ইনকাম হিসাবে ওটা আমি ট্যাক্সেবল বলবো। যখন ইনকাম হবে এটাকে ট্যাক্সেবল ইনকাম বলবো, ট্যাক্স অথরিটি বলতেছে, আর যদি লস হবে এটাকে আমি ট্যাক্স অ্যাডমিসিবল লস হিসেবে তোমাকে অ্যালাউ করবো। তখন আমি অ্যাকাউন্টিংই তো তাই করছি, তাহলে কিন্তু আমার কোনো ডিফারেন্স হচ্ছে না। খেয়াল করেন যে ইনকাম স্টেটমেন্টে আমি রিকগনাইজ করছি ইনকাম হিসাবে, ট্যাক্স অথরিটি বলছে যে এটা আমারও ইনকাম ট্যাক্স ল অনুযায়ী, অথবা আমি লস রিকগনাইজ করেছি, ট্যাক্স অথরিটি বলছে তোমাকে আমি লস হিসাবে অ্যাডমিসেবল করলাম। যদি ট্যাক্স অথরিটি এবং অ্যাকাউন্টিং দুইটাই যদি সেম হয়, মানে ট্যাক্স অথরিটি যদি সেটাকে অ্যালাউ করে, তাহলে কোনো ডেফার্ড ট্যাক্স ক্রিয়েট হবে না, কারণ অ্যাকাউন্টিংও যা আছে ট্যাক্সেবল। কিন্তু আমাদের বাংলাদেশের বাস্তবতায় আমরা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইনভেস্টমেন্ট ইন শেয়ারের ভ্যালু যদি প্রফিট অ্যান্ড লস দিয়েও নিয়ে যাই, ট্যাক্স অথরিটি বলতেছে এটা ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস। যেহেতু ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস অথবা আনরিয়েলাইজ যে গেইন সেটাকে ইনকাম হিসাবেও নিচ্ছে না, এক্সপেন্স হিসাবে নিচ্ছে না, সেই কারণে আমাদের বাস্তবতায় ডেফিনেটলি এটা ডেফার্ড ট্যাক্স ক্রিয়েট হবে, কারণ আমরা প্রফিট অ্যান্ড লসের মধ্যে এটা ইনকাম হিসাবে ঢোকানো আছে, এক্সপেন্স হিসাবে সাবস্ট্রাক্ট করা আছে। বাট ট্যাক্স রিটার্ন যখন আমি ক্যালকুলেশন করছি, এটা সেপারেট কনসিডারেশন অফ ইনকাম থেকে বাদ দেওয়া হয়েছে এবং ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স হিসাবে এটা আমি ইনঅ্যাডমিসেবল হিসাবে রেখেছি। এই বাস্তবতার কারণে এটা কিন্তু ডেফার্ড ট্যাক্স এফেক্ট হবে। এটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এরপর আমি আসি ইনভেন্টরির ক্ষেত্রে ভেরি নর্মাল। আমি বলেছি ট্যাক্স বেস অলওয়েজ কস্ট। হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং বেস বলেছে লোয়ার অফ কস্ট অর নেট রিয়ালাইজেবল ভ্যালু। এর মানে হচ্ছে যে ইউজুয়ালি যদি নেট রিয়ালাইজেবল ভ্যালু কোনো কারণে কস্টের থেকে কম হয়, তাহলে আমার ভ্যালুটা রাইট ডাউন করতে হবে ইনভেন্টরির। তাহলে ট্যাক্স বেস কিন্তু কস্ট, তাহলে ট্যাক্স বেসের থেকে অ্যাকাউন্টিং বেস কম হবে। তো ট্যাক্স বেস থেকে যখন অ্যাকাউন্টিং বেস কম হবে, ন্যাচারালি এটা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হলে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ইনভেন্টরির ক্ষেত্রে। এখন
মোস্ট ইম্পর্টেন্ট আমি একটা কথা বলি, বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখেছি, আমরা যখন কোনো অর্গানাইজেশনের ট্যাক্স রিটার্ন আমরা দেখি, আপনারা জিনিসটাকে খুব কেয়ারফুলি জিনিসটাকে চিন্তা করবেন। বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখি যে আমরা বিভিন্ন কোম্পানিতে গিয়ে আমরা যখন ট্যাক্স রিটার্নটাকে দেখি, কোম্পানি যে ট্যাক্স রিটার্ন সাবমিট করে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অ্যাসেসমেন্ট অর্ডারগুলো আমরা যখন নিয়ে দেখি, তখন আমরা দেখি কি যে এই যে ইনভেন্টরির যে প্রভিশন, নেট রিয়েলাইজেবল, ইউজুয়ালি আমরা এটা যেটা করে যে ইনভেন্টরি এগেনস্টে যে প্রভিশন, কোম্পানিগুলোর প্র্যাকটিস আমরা দেখি দুইভাবে করে। সেটা হচ্ছে যে আমাদের আরেকটা কনফিউশন আছে, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমরা যেটা মনে করি, আমরা অনেক অর্গানাইজেশনে দেখি যে প্রভিশন ফর ইনভেন্টরি, আসলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ভ্যালুটাকে রাইট ডাউন করতে হবে। যে কোনো ইনভেন্টরি এগেনস্টে যখন কোনো অবসোলেন্স বা চার্জ করতে হবে, যে কোনো ডেটোরিয়েশন বা ইভাপোরেশন হোয়াট এভার দ্য রিজন, যখন কোনো রাইট ডাউন করতে হবে, তখন ইনভেন্টরি ভ্যালুটা আসলে রাইট ডাউন করতে হবে। তো আমরা অনেক সময় দেখি যে ইনভেন্টরি ভ্যালুটা কস্টে রাখে, লেজারে কস্টে রাখে এবং একটা প্রভিশন ক্রিয়েট করে সেপারেটলি দেখে। আবার কোনো অর্গানাইজেশন যেটা করে যে না, কস্ট থাকে এবং এটাকে চার্জ করে অফসেট করে, ম্যাক্সিমাম এটাই হয়তো করে, কেউ কেউ হয়তো সেপারেটলি রাখে। তো হোয়াট এভার যেটাই করুক, তখন যেটা করে যে প্রভিশন যেটা অফসেট করলো, যে আমার কস্ট এত, লেস প্রভিশন দিয়ে ইনভেন্টরি ভ্যালুটাকে দেখাচ্ছে, তখন হয়তো ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশনে প্রভিশন ফর ইনভেন্টরিজ নামে একটা ফিগার দেখায়। আসলে প্রভিশন ফর ইনভেন্টরিজ এইভাবে না, ব্যাপারটা হচ্ছে ট্যাক্স বেস অফ অ্যাসেট হচ্ছে ইনভেন্টরির কস্ট, আর অ্যাকাউন্টিং বেস হচ্ছে তার নেট রিয়েলাইজেবল ভ্যালু। দুইটার মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। সো আমি যেটা বলছিলাম যে আমরা যখন ট্যাক্স রিটার্নটা সাবমিট করি, তখন আমরা দেখি যে এই যে ইনভেন্টরির যে প্রভিশনটা, এই ইনভেন্টরির প্রভিশনটা গ্রস প্রফিটের মধ্যে ইনক্লুডেড। ইট মিনস কস্ট অফ সেলস এটা চার্জ করা। ইনভেন্টরি যে রাইট ডাউনটা করা ইনভেন্টরি প্রভিশন, অনেক সময় আমরা দেখি যে এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ট্যাক্স রিটার্নে এটা কস্ট অফ সেলসে চার্জ করা। ইনভেন্টরি যখন ফিনিশ গুডস যখন বা হোয়াট এভার আমার যখন ক্লোজিং ইনভেন্টরি থেকে তো এটাকে অফসেট করেই নেয়, ক্লোজিং ইনভেন্টরির সাথে অ্যাডজাস্টমেন্ট দেয়া, ক্লোজিং ইনভেন্টরিতে এটাকে কমায় সেই ভ্যালুতে দেখানো, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এটা যখন কস্ট অফ সেলসের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, যখন অফসেটেড ভ্যালুটা এই ক্লোজিং ইনভেন্টরি যে আমার রাইট ডাউন করার পর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যখন অফসেট হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি কিন্তু গ্রস প্রফিটের মধ্যে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ইট মিনস এই প্রভিশনটা কিন্তু ইনক্লুডেড ইন গ্রস প্রফিট, কস্ট অফ সেলসের মধ্যে ইনক্লুডেড, কারণ এই যে প্রভিশন এক্সপেন্সেসটা এটা কিন্তু প্রফিটের এগেনস্টে চার্জ করা, তাহলে গ্রস প্রফিটের মধ্যে ঢুকানো, কস্ট অফ সেলসে চার্জ করা। যদি কস্ট অফ সেলসে চার্জ করে, আপনি দেখবেন তখন আমি যখন বেস ধরি, ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশনের বেস ধরি প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে যে আমি অ্যাডজাস্টমেন্টগুলো দিচ্ছি, সেপারেট কনসিডারেশন, ইনঅ্যাডমিজেবল এক্সপেন্সেস, অ্যাডমিজেবল এক্সপেন্সেস, আমি তো গ্রস প্রফিটের কোনো আইটেম নিয়ে চিন্তাই করি না। এই ইনভেন্টরি অনেক সময় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইনভেন্টরি ইস্যুটাকে চিন্তাই করি না। এবং আমরা যখন ট্যাক্সের অ্যাসেসমেন্টগুলো দেখি, আমরা দেখি যে এই ইনভেন্টরিটাকে জিপি নিয়ে ট্যাক্স অথরিটি অতটা কনসার্নই না ওই ইনভেন্টরির ওই ইস্যুটা। সো আলটিমেটলি ইট ইজ অ্যালাউড বাই দ্য ট্যাক্স অথরিটি অ্যাজ ওয়েল, যে অর্গানাইজেশন এটা কস্ট অফ সেলসের মধ্যে এটাকে চার্জ করে, এটা আর সেপারেটলি ইনঅ্যাডমিসিবল হিসাবে দেখায় না, যেহেতু তারা প্রফিট বিফোরটাকে বেস ধরে ওই অ্যাডজাস্টমেন্টগুলো চিন্তাই করে না। এবং আমি দেখি যে অ্যাসেসমেন্টে ট্যাক্স অথরিটির ওটা নিয়ে কোনো অবজেকশন নাই। এর মানে হচ্ছে অর্গানাইজেশন এটা ইনঅ্যাডমিসিবল চিন্তা না করেই অ্যাডমিসিবল হিসাবেই কিন্তু ট্যাক্সেবল ইনকাম কম্পিটিশানে এটাকে কনসিডার করেছে। যদি এটা হয়ে থাকে আর অ্যাসেসমেন্টে যদি আমরা দেখি যে না, এটা নিয়ে কোনো আপত্তি নাই, সেক্ষেত্রে আসলে এটার উপর ডেফার ট্যাক্স ক্রিয়েট করা যাবে না, করলে ডাবল হবে। কারণ আমি তো অলরেডি এটা ইনঅ্যাডমিসিবল করে ট্যাক্সেবল ইনকাম বের করি নাই যে আমার একটা ডিফারেন্স ক্রিয়েট হবে, কারণ এটা তো আমি অ্যালাউ করে নিছি, ট্যাক্স অথরিটি অলরেডি অ্যালাউ করছে, আমিও এটাকে অ্যালাউ করে প্রফিট বের করছি, প্রফিটে আমি এটা চার্জ করছি, ট্যাক্স অথরিটিও এটাকে অ্যালাউ করে নিছে, তাহলে তার কোনো ডেফার ট্যাক্স ক্রিয়েট হবে না। সো এই ইস্যুটা খুব ভালোভাবে মাথায় রাখতে। অনেকে বলতে পারেন যে না, ট্যাক্স অথরিটিতে ভুল করেছে, কেন ভুল করে অ্যালাউ করলো, তাহলে কি আমরা আবার ভুল ঠিক করবো? কিন্তু না, ট্যাক্স অথরিটি আপনাকে যেটা অ্যালাউ করেছে সেইটা আসলে টেরিবল হবে যে আপনি যদি এটাকে আবার কোয়েশ্চেন করেন যে ট্যাক্স অথরিটি ভুল করেছে, সো আমি আসলে দুই ভুল কারেকশন করে তারপর চিন্তা করবো। এভাবে চিন্তা করার দরকার নেই। ট্যাক্স অথরিটি যদি ইনভেন্টরি প্রভিশনটাকে তার অ্যাসেসমেন্টে অ্যালাউ করে, সেটা আপনারা ডেফার ট্যাক্স ক্যালকুলেশন আনবেন না বাংলাদেশের বাস্তবতায়। বাট ইউজুয়ালি নেট রিয়েলাইজেবল ভ্যালু কম হলে সেটা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হবে এবং সেটা ডেফিনেটলি ডেফার ট্যাক্স অ্যাসেট হিসেবে আসার কথা। এটা একটা ব্যাপার।
এরপর হচ্ছে আমি যে ইস্যুটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট প্রপার্টি। আমি যেটা বললাম যে ইনভেস্টমেন্ট প্রপার্টি নিয়ে পরে কথা বলবো। আসলে ইনভেস্টমেন্ট প্রপার্টি যখন 2010-এ এসআইসি থেকে মূল স্ট্যান্ডার্ডে ইনকর্পোরেট করা হলো, আসলে ইনভেস্টমেন্ট প্রপার্টি নিয়ে সবচেয়ে বড় কনফিউশনটা ছিল যে ইনভেস্টমেন্ট প্রপার্টির ভ্যালুটা আসলে কীভাবে, ইনভেস্টমেন্ট প্রপার্টির ভ্যালুটা আসলে কীভাবে রিকভার হবে। আমি যদি একদম সংক্ষিপ্ত করে বলি, ইনভেস্টমেন্ট প্রপার্টির ভ্যালুটা রিকভার হবে স্ট্রং গাইডলাইন হচ্ছে যে এটা থ্রু আলটিমেট ডিসপোজাল। মাথায় রাখার চেষ্টা, যদি ল্যান্ড হয় তাহলে তো আলটিমেট ডিসপোজাল, ইভেন যদি বিল্ডিংও হয়, ডেপ্রিসিয়েবল অ্যাসেটও যদি হয়, সেক্ষেত্রে গাইডলাইনটা হচ্ছে থ্রু আলটিমেট ডিসপোজাল। কারণ ইনভেস্টমেন্ট প্রপার্টি আসলে কন্টিনিউইং ইউজ করে ভ্যালুটা রিকভার হবে, এইটা রিয়েলিটি না। ইনভেস্টমেন্ট প্রপার্টি হোল্ড করা হয় ক্যাপিটাল এপ্রিসিয়েশনের জন্য, সেই কারণে এটা মনে করা হয় যে এটা মানে গাইডলাইন 12-এর ক্লিয়ার গাইডলাইন হচ্ছে যে এটাকে মনে করতে হবে যে আলটিমেট ডিসপোজালে এই ভ্যালুটা রিকভার হবে। সেই কারণে সেইটার যে রেট, ল্যান্ডের ক্ষেত্রে ল্যান্ডের রেট, বিল্ডিংয়ের ক্ষেত্রে ক্যাপিটাল গেইনের রেটটা ইউজ করতে হবে, মানে ডেপ্রিসিয়েবল অ্যাসেটের ক্ষেত্রে তার যে রেট সে আলটিমেট ডিসপোজালে হবে, এটা হচ্ছে পরিষ্কার। বাট এখানে আর একটা কথা, ইফ ইট ইজ এ রিবিউটেবল প্রিজামশান, যে একটা স্ট্রং আপনি দেখছেন যে না, এটা ওই যে বলতেছে যে অর্গানাইজেশনের যে বিজনেস যে অ্যাপ্রোচ যেটা, সেইটার মধ্যে দিয়ে যদি ডিটারমিনেশন হয় যে অর্গানাইজেশনের বিজনেস মডেল যেটা, সেটার মধ্যে দিয়ে যদি আমি কনফার্ম যে না, এটা আসলে আমার এই ইনভেস্টমেন্ট প্রপার্টি এবং একটা সার্টেন টাইম পর্যন্ত হোল্ড করব, এবং সেটা আসলে আমার ইকোনমিক লাইফের মধ্যে আমি আমার ভ্যালুটাকে রিকভার করব থ্রু কন্টিনিউইং ইউজ, অনলি দেন সেটাকে কন্টিনিউইং ইউজের যে রিকভার সেই বেসিসে ডেফার ট্যাক্স ক্রিয়েট করতে হবে, এবং সেটার ক্ষেত্রে রেগুলার রেট হবে। মানে পরিষ্কার ইনভেস্টমেন্ট প্রপার্টির আমার অ্যাজাম্পশন হচ্ছে আলটিমেট ডিসপোজালে রিকভার হবে, সেই ক্ষেত্রে কোনোভাবেই কর্পোরেট রেট হবে না 35-25 না, রিডিউসড রেট। ল্যান্ডের ক্ষেত্রে 4, যদি আমি বিল্ডিং বা অন্য কোনো ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে সেটা আমার ক্যাপিটাল গেইনের রেট 15% হবে, এটা হচ্ছে নর্মাল। বাট ইফ ইট ইজ মানে রিবিউটেবল প্রিজামশন যে মাস্ট, এটা আমি মানে কনফার্ম আমার এভিডেন্স দ্বারা যে এটা আসলে আমি একটা সার্টেন টাইম পর্যন্ত হোল্ড বলতে একটা ইকোনমিক লাইফে আমি কন্টিনিউইং ইউজের মাধ্যমে এই ভ্যালুটা ইউজ, অনলি দেন সেটা সার্কামস্টেন্স, ওই ধরনের কোনো সার্কামস্টেন্সে এটা দ্য ভ্যালু উড বি রিকভার থ্রু ইউজেস, এই অ্যাজাম্পশানে আমার এটা অ্যাকাউন্ট ফর করা যাবে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টি। আর হচ্ছে এবার আমি একটা জিনিস যেটা বললাম, টেস্ট, যে হোয়াট ইজ ট্যাক্স বেস অফ অ্যাসেট, হোয়াট ইজ প্রিপেইড অথবা অ্যাডভান্স এক্সপেন্সেস। যদি কোনো প্রিপেইড এক্সপেন্সেস হয় সেটা আসলে কী হবে, আমরা বলি না অ্যাডভান্স ডিপোজিটস প্রিপেমেন্ট, সেটা আসলে ডেফার ট্যাক্স আসবে কি না, আর না আসলে কেন আসবে না। আমরা শুধু নর্মালি ধরি এটা আসবে এটা আসবে না, এটা কেন আসবে না, অ্যাডভান্স ডিপোজিটস অ্যান্ড প্রিপেমেন্টস কেন আসবে না? আসবে না, আমরা প্রথমে থিওরি যেটা বলেছিলাম যে ডেফিনেশন, যে ট্যাক্স বেস অফ অ্যাসেট হচ্ছে সেই অ্যাসেট যেটা, আবার চেষ্টা করুন যেটা ফিউচারে ট্যাক্সেবল প্রফিটের এগেনস্টে ডিডাক্ট করা যাবে। আপনি কোনো একটা প্রিপেমেন্ট করছেন কোনো একটা খরচের জন্য, অথবা কোনো অ্যাডভান্স করছেন, যখন এটা এক্সপেন্সেস হবে ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে না। আপনি কোনো একটা খরচের জন্য অ্যাডভান্স পেমেন্ট করেছেন অথবা প্রিপেমেন্ট করেছেন, যেটা পরবর্তীতে খরচে ট্রান্সফার করা হবে অ্যাডভান্সটা অথবা প্রিপেমেন্টটা। এর মানে কি ট্যাক্স অথরিটি যখন খরচ হবে, খরচে চার্জ করবেন, খরচ হিসাবে ক্লেম করবেন, তখন এটা অ্যালাউ করবে না। এর মানে কি, ওইটাই তো বলেছে ট্যাক্স বেস অফ হচ্ছে সেই অ্যামাউন্ট যেটা ট্যাক্স অথরিটি ফিউচারে ট্যাক্সেবল প্রফিটের এগেনস্টে অ্যালাউ করবে। ইট মিনস আমি যখন অ্যাডভান্স থেকে খরচে ট্রান্সফার করব অথবা প্রিপেমেন্ট থেকে খরচে ট্রান্সফার করব, তখন এটা ট্যাক্স অথরিটি যেহেতু অ্যালাউ করবে, এই কারণে ট্যাক্স বেস অ্যাসেট হচ্ছে সেই অ্যামাউন্ট। মানে তাহলে আমার টোটাল অ্যাডভান্সটি যেহেতু আমার অ্যালাউ করবে, টোটাল প্রিপেমেন্টটি যেহেতু আমাকে অ্যালাউ করবে যখন আমি ট্রান্সফার করব, এর মানে আমার অ্যাকাউন্টিংয়ে অ্যাডভান্স ডিপোজিটস প্রিপেমেন্টস হিসাবে যেটা আছে ট্যাক্স বেসের সেম হবে, কারণ যেহেতু সবই অ্যালাউ করবে অর্থাৎ ট্যাক্স বেস সেম। এই কারণে এখানে কোনো টেম্পোরারি ডিফারেন্স অ্যারাইজ করবে না, দ্যাট ইজ প্রিপেমেন্ট।
এরপর আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাক্স বেস অফ লায়াবিলিটি। ট্যাক্স বেস অফ লায়াবিলিটি সো ভেরি নর্মাল। আমি প্রথমেই যে প্রভিশন নিয়ে কথা বলব। প্রভিশন আপনারা জানেন ফর অব্লিগেশন ফর আনসার্টেন টাইমিং অ্যান্ড অ্যামাউন্ট। অব্লিগেশন আছে, আমাকে পে করতে হবে, বাট আমি এক্স্যাক্ট টাইমটা জানি না অথবা এক্স্যাক্ট অ্যামাউন্টটা জানি না, এটাই হচ্ছে প্রভিশন। এটাকে আপনাদেরকে বলেছিলাম। সো আসলে প্রভিশনটা কি হচ্ছে, লায়াবিলিটির ক্ষেত্রে কি লায়াবিলিটি কোনটা, ক্যারিং অ্যামাউন্ট। দেন ব্যালেন্স শিটে আমার প্রভিশন হিসাবে আছে 10,000 টাকা, তাহলে আমি ট্যাক্স বেস কীভাবে বের করবো, ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 10,000, ক্যারিং অ্যামাউন্ট থেকে বাদ দিব সেই অ্যামাউন্ট যেটা ডিডাক্ট অ্যালাউ করবে। প্রভিশন কোনটা, ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে প্রভিশন, 1,00,000 টাকা প্রভিশন। তাহলে ট্যাক্স বেস আমি কীভাবে বের করবো, প্রভিশন আছে 1,00,000 টাকা, দ্যাট ইজ ক্যারিং অ্যামাউন্ট, এখান থেকে বাদ দেবো যে অ্যামাউন্টটা ফিউচারে প্রফিটের এগেনস্টে অ্যালাউ করবে, ফিউচারে প্রফিটের এগেনস্টে অ্যালাউ। তাহলে প্রভিশন যখন আমার কখন অ্যালাউ করবে, প্রভিশন আমাকে অ্যালাউ করতেছে না ট্যাক্স অথরিটি, বলতেছে যে না আমি তো প্রভিশন যে কোনো প্রভিশন এলো না, বাট যখন প্রভিশনটা কনফার্ম এক্সপেন্সেস হয়ে যাবে, যেমন ব্যাড ডেট প্রভিশন করবে না, বাট ব্যাড ডেট যখন এক্সপেন্সেস হয়ে যাবে, একটা এক্সাম্পল দিলাম, অথবা প্রভিশন ইনিশিয়াল অ্যালাউ করে যখন এটা এক্সপেন্সেস হয়ে যাবে কনফার্ম, তখন কিন্তু এটা অ্যালাউ করবে। সো যেহেতু আমি পুরোটাই অ্যালাউ করবে, তাহলে আমার কিন্তু প্রভিশন কি বলতেছে, ক্যারিং অ্যামাউন্ট থেকে যতটুকু অ্যালাউ করবে, তাহলে অ্যালাউ তো পুরোটাই করবে, তাহলে কিন্তু 0। ক্যারিং অ্যামাউন্ট 1,00,000, পুরো ফিগারই কিন্তু অ্যালাউ করবে, তাহলে ট্যাক্স বেস কিন্তু নীল। তাহলে প্রভিশনের অ্যাকাউন্টিং বেস হচ্ছে 1,00,000, ট্যাক্স বেস হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট লেস ওই অ্যামাউন্ট যেটা ফিউচারে অ্যালাউ করবে, ফিউচারে অ্যালাউ পুরোটাই করবে যখন এক্সপেন্সেসে চার্জ হবে, তাহলে কিন্তু ট্যাক্স বেস নীল। তাহলে প্রভিশন 1,00,000 টাকা, ক্যারিং অ্যামাউন্ট, ট্যাক্স বেস নীল। এর মানে হচ্ছে লায়াবিলিটির ক্যারিং বেস বেশি, ট্যাক্স বেস নাই, এর মানে হচ্ছে ডেফার্ড ট্যাক্স ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, ইট মিনস ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, দ্যাট ইজ ইট। সেম অবস্থা ডিফাইন্ড বেনিফিট অব্লিগেশন, আমরা অনেকে গ্র্যাচুইটি প্রভিশন দেখেছি, সেম অবস্থা যে আমাকে গ্র্যাচুইটি প্রভিশন অ্যালাউ করবে না, যখন গ্র্যাচুইটি পেমেন্ট করবে তখন অ্যালাউ করবে। তেমনিভাবে ডিফাইন বেনিফিট, নেট ডিফাইন বেনিফিট অব্লিগেশন, অ্যাকচুয়ালি যে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট এবং ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট এবং প্রেজেন্ট ভ্যালু অফ অব্লিগেশন, এই দুইটার যে গ্যাপ IAS 19 অনুযায়ী প্রেজেন্ট ভ্যালু অফ অব্লিগেশন, ফেয়ার ভ্যালু অফ প্ল্যান অ্যাসেট, সেটার যে গ্যাপ, নেট ডিফাইন বেনিফিট অব্লিগেশন, সেই ডিফাইন বেনিফিট অব্লিগেশন ক্যারিং বেস আছে, তখনই অ্যালাউ করবে যখন আমি পেমেন্ট করব। সো পেমেন্ট করলে এটা অ্যালাউ করবে, তখন এর মানে হচ্ছে আমার ট্যাক্স বেস নীল, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। সো ডিফাইন বেনিফিট, গ্র্যাচুইটি প্রভিশন সব ক্ষেত্রে ডেফার্ড আছে। অ্যাক্রুড এক্সপেন্সেস, অ্যাক্রুড এক্সপেন্সেস, অ্যাক্রুড এক্সপেন্সেস মানে কি, এক্সপেন্সেস ডেবিট, অ্যাক্রুয়ালস ক্রেডিট। যখনই আমি এক্সপেন্সেসে চার্জ করেছি, ট্যাক্স অথরিটি অ্যালাউ করেছে, এর মানে কি আর অ্যালাউ করবে, করবে না। যখন আমি অ্যাক্রুয়াল চার্জ করেছি, এক্সপেন্সেস ডেবিট করেছি, অ্যাক্রুয়ালস ক্রেডিট করেছি, ইট মিনস যেহেতু আমি অ্যাক্রুয়ালস হিসাবে চার্জ করে ফেলেছি প্রফিটের এগেনস্ট, ট্যাক্স অথরিটি অ্যালাউ করেছে, আর অ্যালাউ করবে, যেই কারণে হবে নো টেম্পোরারি ডিফারেন্স। এরপর হচ্ছে রেভিনিউ রিসিভড ইন অ্যাডভান্স, ইট মিনস হচ্ছে আনআর্নড রেভিনিউ, অথবা আমরা কোনো রেভিনিউর এগেনস্টে যদি আমি অ্যাডভান্স টাকা পাই, সেটা একটা লায়াবিলিটি, সেটার ক্ষেত্রে আসলে কি হবে, সেম কথা, যে এটা একটু ডিফারেন্ট জিনিস, যে এটা হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে যে সেই আনআর্নড রেভিনিউ অথবা রেভিনিউ রিসিভড ইন অ্যাডভান্স, ট্যাক্স বেস হচ্ছে সেই অ্যামাউন্ট যেটা ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে না। এর মানে হচ্ছে ট্যাক্স বেস হচ্ছে সেম, মানে ক্যারিং অ্যামাউন্ট লেস ওই যে অ্যামাউন্টটা করবে, অথবা যে আনআর্নড রেভিনিউ, বা এটাকে আমি রেভিনিউ হিসাবে চিন্তা করেছি এখনও, আমি আবারও বলি, আনআর্নড রেভিনিউ অথবা অ্যাডভান্স লায়াবিলিটি, যেটা রিসিভড অ্যাডভান্স রিসিভড এগেইনস্ট সেল হতে পারে, সেটাকে আমি এখন রেভিনিউ হিসেবে ডিক্লারেশন দিয়েছি, এর মতো ট্যাক্সে আসে নাই। রেভিনিউ না হলে ট্যাক্সেবল ইনকাম হবে কীভাবে, আমি তো রেভিনিউ এখনও বলি নাই। যখন আমি রেভিনিউ ট্রান্সফার করবো তখন ট্যাক্সের ব্যাপারটা আসবে, সেভাবে ডেফার্ড ট্যাক্সে আসবে না। এটাই হচ্ছে আমার। আর হচ্ছে লোন একটা ইস্যু, আপনারা জানেন লোন সেটেল করতে কি কোনো ট্যাক্স কনসিকুয়েন্স আছে, লোন আমার ক্যারিংও যা ট্যাক্স বেসও তাই, কারণ লোন সেটেল করতে আমার কোনো ট্যাক্স কনসিকুয়েন্স নাই, কোনো লোন সেটেলমেন্টে কোনো ট্যাক্স কনসিকুয়েন্স নাই, যা আমার লোন সেটা আমি রিপে করবো, এর জন্য আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। সো ইটস নট আ ডেফার্ড ট্যাক্স রিলেটেড ইস্যু। এরপর হচ্ছে যে আমি সবচেয়ে সিগনিফিক্যান্ট এবং মোস্ট সিগনিফিক্যান্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এখন যে মানে আমাদের সারা পৃথিবীর যেই প্যান্ডেমিকের যে বাস্তবতা, সেই বাস্তবতায় এই টপিক্সটা আমি মনে করি যে খুবই সিগনিফিক্যান্ট, কারণ এই অ্যাসেসমেন্টটা আসলে প্রপারলি করা হয়তো
আমাদের দেশের এমএনসিগুলো হয়তো করে, বা বাইরের আপনারা জানেন যে যেখানে স্ট্রং পাবলিক ওভারসাইট বোর্ড আছে বা স্ট্রং রেগুলেটর যে সমস্ত দেশগুলোতে আছে, যেখানে প্রফিটেশন আরও বেশি স্ট্রং, সে রেগুলেটররা অনেক স্ট্রং, সেখানে আমি মনে করি যে এটা তো আপনাকে অনেক বেশি কেয়ারফুলি এটা চিন্তা করতে হবে। তো বা আমাদের বাস্তবতায় হয়তো একটু ডিফারেন্ট, বাট আমি বলার চেষ্টা করছি যে কেন এটা সিগনিফিক্যান্ট। প্রথম কথা হচ্ছে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটটা আসলে কি। আমি যা এতক্ষণ বললাম যে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি এই সব জিনিস, এখন আমরা চিন্তা করব যে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটটা আসলে কি। তো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, আমি নর্মালি যেটা বলেছি যে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট রিকগনাইজ করার প্রধান শর্ত, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট শ্যাল বি রিকগনাইজ অনলি ইফ, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট রিকগনাইজ করা যাবে টু দ্য extent that it is probable that future taxable profits will be available against which deductible temporary difference or unrealized tax loss can be utilized. খেয়াল করেন যে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তখনই রিকগনাইজ করা যাবে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তখনই রিকগনাইজ করা যাবে টু দ্য এক্সটেন্ট ইট ইজ প্রবাবল দ্যাট future taxable profits will be available against which deductible temporary difference can be utilized. সমস্ত ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সের এগেনস্টে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট রিকগনাইজ করা যাবে, প্রোভাইডেড টু দ্য এক্সটেন্ট ইট ইজ প্রবাবল দ্যাট future taxable profits will be available against which deferred tax asset deductible temporary difference can be utilized. আপনি তখন সমস্ত ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সের এগেনস্টে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট রিকগনাইজ করা যাবে। শর্ত হচ্ছে ইট ইজ প্রবাবল দ্যাট যে ফিউচার ট্যাক্সেবল প্রফিটস অ্যাভেলেবেল হবে, যেটার এগেনস্টে এই ডিডাক্টেবল ডিফারেন্সটাকে ইউটিলাইজ করা যাবে বা অফসেট করা যাবে, অনলি দেন সেটা করা যাবে। এখন আমি একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে যেটা বলছিলাম যে আনইউজ ট্যাক্স লস। দেখেন এখান থেকে আমরা তিনটা ধারণা পাবো। ধারণাটা হচ্ছে যে আমাদের অনেকের কাছেই আমরা একটু আনফেমিলিয়ার যে আসলে আনইউজ ট্যাক্স লস এটা কীভাবে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট রিকগনাইজ করে। অনেকে যেটা মনে করে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে রিটেইন লসটা আছে সেই রিটেইন লসের উপর করবো কিনা, এরকম একটা চিন্তা অনেকের মধ্যে আছে। আসলে আনইউজ ট্যাক্স লসটা যেটা হবে ইটস নট বেসড অন দ্য ব্যালেন্স শিট। রিটেইন লস হচ্ছে অ্যাজ পার অ্যাকাউন্টিং প্রফিট অ্যান্ড লস। অ্যাকাউন্টিংয়ে আমি প্রফিট বিফোর লস করে প্রফিট আফটার লস, যেটা লস আফটার ট্যাক্স প্রভিশন করার পর যে লসটা হয়েছে সেই লসটার কিউমুলেটিভ ফিগার হচ্ছে রিটেইন লস, যেটা ব্যালেন্স শিটে ক্যারি করছে। সেইটার উপর ভিত্তি করে আমি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করব না, পরিষ্কার। রিটেইন লসের সাথে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটের কোনো রিলেশন নেই। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করতে হবে বা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স অ্যারাইজ করবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে রিটেইন লস সেটা অনুযায়ী না। আমি যে ট্যাক্স রিটার্নটা সাবমিট করি সেই ট্যাক্স রিটার্নটা আমি যে ট্যাক্সেবল ইনকামের জায়গায় আমার যে বিজনেস লসটা হয় সেই লসটা যখন আমার আনইউজ থাকে, আনইউজ লস, সেই লসের জন্য আমি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করতে পারবো। ইট মিনস ইট নট বেসড অন দ্য অ্যাকাউন্টিং প্রফিট অর ইট নট বেসড অন দ্য রিটেইন লস, ইট ইজ অন দ্য বিজনেস লস দ্যাট ইজ কম্পিউটেড ইন ট্যাক্স রিটার্ন। দ্যাট ইজ ট্যাক্স রিটার্নে আমরা যে ট্যাক্সেবল লস মানে বিজনেস লসটাকে, ট্যাক্সেবল ইনকামের পরিবর্তে যে বিজনেস লসটা হয় সেই লসটা যে আমরা ট্যাক্স রিটার্নে শো করি সেইটার দ্বারা আমি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমার ধরেন 5 বছরের কিউমুলেটিভ লস, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4 সব মিলে আমার 10,000 করে 50,000 টাকা রিটেইন লস হয়েছে, এই কিউমুলেটিভ লস, বিজনেস লস, এক ইয়ারে এক রকম। তখন আমি প্রত্যেক ইয়ারে সেই ফিগারের জন্য ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করতে পারবো। এখন ধরেন আপনার কিউমুলেটিভ লস 50,000, আপনি যদি 50,000-এর উপরে একটা রেট মারেন, বিজনেস রেট, সেটা আসলে ঠিক হবে কিনা। প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে ইউকেতে যে বারটা নাই, ইউকেতে আপনি জানেন যে 2টা জিনিস করা যায়। একটা হচ্ছে লস ক্যারিড ব্যাক করা যায়, লাস্ট 1 ইয়ার পর্যন্ত ক্যারিড ব্যাক করা যায়, আর আনলিমিটেড হচ্ছে ক্যারি ফরওয়ার্ড করা যায়। কিন্তু আমাদের এখানে ক্যারি ফরওয়ার্ডের ক্ষেত্রে একটা বার আছে, সেটা হচ্ছে বারটা হচ্ছে 6 ইয়ার্স বার, যে আমরা 6 সাকসিডিং ইয়ার, মানে আমরা লসটাকে কোনোভাবেই 6 ইয়ার্সের বেশি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না। ইট মিনস
ট্যাক্স রিটার্নে আমার যে ট্যাক্স লসটা থাকলো আনইউজ ট্যাক্স লস, সেটা আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো 6 ইয়ার্স পর্যন্ত। এর মানে আমাকে ইয়ার অন ইয়ার ক্যালকুলেশনে যেতে হবে যে আমার ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5, 6 করলাম, তখন আমি যখন ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করব, 6 ইয়ারে যে আমার বিজনেস লসটা হলো সেটার জন্য আমার অ্যাজাম্পশন যে প্রফিট হবে সেই গ্রাউন্ডে আমি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করতে পারবো। ইয়ার 5-এর জন্য করতে পারবো, 3, কিন্তু ইয়ার অন যদি 6 ইয়ার পিরিয়ডটা ল্যাপস হয়ে যায় অথবা এক্সপায়ার হয়ে যায়, ইয়ার 1-এ যে অ্যাসেটটা হয়েছে সেই অ্যাসেটটার জন্য আমি আর ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করতে, সেই লসটার জন্য আমি আমার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করতে পারবো না। ওয়্যারএজ ইউকেতে কিন্তু সেটা পসিবল, কারণ ওরা আনলিমিটেড টাইপ পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারে। কিন্তু আমাদের যেহেতু ক্যারি ফরওয়ার্ড করা যাবে না 6 ইয়ার্সের পরে, কারণ ইয়ার 1-এ যে আইডেন্টিফাইড লসটা সেটার দ্বারা আর আমি এই 6 ইয়ার্সের এক্সপায়ারেশনটা শেষ হয়ে গেলে কিন্তু আমি কোনোভাবেই ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করতে পারবো না। সো আমি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করব আনইউজ ট্যাক্স লসের জন্য, যেটা আমার ট্যাক্স রিটার্নে যে লসটা ক্যালকুলেশন হয়েছে সেই লসটা আমি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করব 6 সাকসিডিং ইয়ার, এইটা মাথায় রেখে যতদিন পর্যন্ত ইয়ারটা এক্সপায়ার না হচ্ছে 6 ইয়ার্সের বার, ততদিন পর্যন্ত আমি এটাকে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হিসেবে ক্রিয়েট করতে পারবো। এটা হচ্ছে আনইউজ ট্যাক্স লসের যে ব্যাপারটা আপনারা দেখেছেন, যে আনইউজ ট্যাক্স লস এটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে 6 ইয়ার্স পর্যন্ত। সো 6 ইয়ার্স এক্সপায়ার ডেট পর্যন্ত ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করা যাবে এইটার উপর। সো কোনোভাবেই সেটা রিটেন লসের উপর না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আনইউজ ট্যাক্সের কথা আমি বললাম, যে আমরা একটা কথা বারবার বলছি, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট শ্যাল বি রিকগনাইজ টু দ্য এক্সটেন্ট it is probable that future taxable profits will be available against which deferred tax unused tax loss can be utilized. প্রশ্ন হচ্ছে যে যখন আমার কন্টিনিউয়াসলি ট্যাক্স লস হচ্ছে তখন ইট ইজ অ্যান ইন্ডিকেশন যে আমার ফিউচার ট্যাক্সেবল প্রফিটস অ্যাভেলেবল না, against which the deductible temporary, I mean the tax losses can be adjusted. আমি যেটা বলছিলাম যে দ্য এক্সিস্টেন্স অফ আনইউজড ট্যাক্স লস, আমি যদি ইয়ার 1-এ কন্টিনিউ করছি, ইয়ার 2-তে, ইয়ার 3-তে, এই যে আমার সিকোয়েন্সিয়ালি যদি ইয়ার অন ইয়ার যদি আমার লস আনইউজ ট্যাক্স লস থাকে, ট্যাক্স ইট ইজ অ্যান ইন্ডিকেশন দ্যাট আমার ফিউচার প্রফিট অ্যাভেলেবল না। তখন কিন্তু আমাকে একটু কশাস হইতে হবে, যে আমাকে চিন্তা করতে হবে যে আমি আসলে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটটা রিকগনাইজ করবো কিনা আনইউজ ট্যাক্স লসের উপর। কারণ আনইউজ ট্যাক্স যদি আমার ইয়ার অন ইয়ার হয় তাহলে তো আমি ইট ইজ অ্যান ইন্ডিকেশন যে আমার ফিউচার ট্যাক্সেবল প্রফিটস অ্যাভেলেবল না, প্রফিট অ্যাভেলেবল না। এবার আর একটা হচ্ছে যে আমি কি জিনিসগুলোকে মাথায় নিব, আমি মাথায় নিব এই যে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করার ক্ষেত্রে, যে প্রথম মাথায় নিব যে আমার ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স অ্যাভেলেবেল কিনা। আমি ডেফার্ড ট্যাক্স অ্যাসেটটা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সটাকে কার এগেনস্ট ইউটিলাইজ করব, ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সে। সো যখনই আমি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করব, আমি দেখব যে আমার কারেন্ট ইয়ারে আমি যখন ক্যালকুলেশন করছি তখন আমার ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স অ্যাভেলেবেল কিনা। কারণ ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স তো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হবে, সেটা রিকগনিশনের ক্ষেত্রে দেখতে হবে যে আমার ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স অ্যাভেলেবেল কিনা, যেটার এগেনস্টে আমি ইউটিলাইজ করতে পারি আমার এই ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সটাকে। সেকেন্ড হচ্ছে যে আমার এটা প্রবাবল কিনা, যে আমার প্রজেকশন থেকে আমার প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করে এটা আমি স্যাটিসফাইড কিনা যে ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স, 3 ইয়ার্স, 2 ইয়ার্স, হোয়াট এভার দ্য টেনর, যে আমার প্রজেকশন হচ্ছে যে আমার প্রফিটেবল হবে এবং আমি সেখান থেকে ট্যাক্সেবল প্রফিটস অ্যাভেলেবল হবে। এটা একটা সেকেন্ড। থার্ড হচ্ছে যে আমার যদি কোনো ট্যাক্স প্ল্যানিং অপরচুনিটিস, সেখান থেকে আমার একটা প্ল্যানিং অপরচুনিটিস থেকে আমি বুঝি যে না আমার ট্যাক্সেবল প্রফিটস অ্যাভেলেবেল হবে। আর একটা সিচুয়েশন যেটা হতে পারে যে এই যে আমার আনইউজ ট্যাক্স লসের কথা আমি বলতেছি, ট্যাক্স লসটা কেন রাইজ করলো, ইট ইজ আ আইডেন্টিফায়েবল ইভেন্ট, যে স্পেশালি এই একটা এক্সেপশনাল অথবা একটা রেগুলার ইভেন্ট না, এটা একটা আইডেন্টিফাইল এক্সেপশনাল ইভেন্ট যেটার কারণে লসটা হয়েছে, যেটা নর্মালি রিকার করবে না।
মানে কন্টিনিউ করবে না, সো দ্যাট কিন্তু আমি বুঝতে পারবো যে না এই যে লসটা হয়েছে এটা একটা স্পেশালি দুই একটা ইনসিডেন্টের জন্য, বাট রেগুলারলি এটা হওয়ার কোনো সুযোগ নেই। ইট ইজ অ্যান ইন্ডিকেশন। আমি যখন আমার চিন্তা করবো যে ওয়েদার ইট ইজ মানে টু দ্য এক্সটেন্ট ইট ইজ প্রবাবল দ্যাট ফিউচার প্রফিটস উইল বি অ্যাভেলেবেল, এটা ফিউচারে প্রফিট হবে কিনা ট্যাক্সেবল প্রফিট, সেটা ডিপেন্ড করবে যে আমার সাফিসিয়েন্ট ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আছে কিনা, আমার ফিউচার প্রফিটেবিলিটি আমি প্রজেকশন থেকে বুঝতে পারছি কি না, আমার এই যে লসটা হয়েছিল সেটা আইডেন্টিফায়েবল কোনো রিজন থেকে কি না। নাম্বার 4 হচ্ছে যে আমার কোনো ট্যাক্স প্ল্যানিং অপরচুনিটি থেকে আমি এটা কনফার্ম করলাম যে না এটা আমার কি বলে যে আমাকে আমার ফিউচার ট্যাক্সেবল প্রফিটস অ্যাভেলেবল হবে, সেটা থেকে আমার যে ফিউচার ট্যাক্সেবল প্রফিটস অ্যাভেলেবল হবে, যেটার সাথে আমি ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স বা আনইউজ ট্যাক্স লসটাকে অ্যাডজাস্ট করতে পারবো। তো দিজ আর দ্য বেসিক প্রিন্সিপালস। এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, আমার মনে হয় যে ডেফার্ড ট্যাক্স নিয়ে খুব বেশি প্রবলেম আমাদের কারো হবে না। আর অন টপ আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে ডেফার্ড ট্যাক্স ইজ এ ভেরি ইজ এ মোস্ট কমপ্লিকেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ এ ভেরি ওয়াইডার ইন স্কোপ। এত বেশি স্কোপ যে আমি অলরেডি কথা বলতে বলতে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। তো 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, তো এর ছাড়াও একটা টপিকস আমি আজকে কভার করতে পারি নাই, এটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আমার ধারণা, ওটা করতে গেলে আরও 20-25 মিনিট লাগবে। সো আমি হয়তো নেক্সট শর্ট কোনো একটা ভিডিওতে 15-20 মিনিটে সেটা নেক্সট কোনো পরবর্তীতে আমি আপনাদেরকে এটা কভার করে দেবো। বাট এটা ভেরি ভেরি নর্মাল, এটা এত বেশি কমপ্লিকেটেড না, খুবই সহজ। সেটা হচ্ছে গ্রুপ অ্যাসপেক্টে যে ডেফার্ড ট্যাক্সের যে ডেফার্ড ট্যাক্সের রিকগনিশনটা কেমন হবে। মানে গ্রুপের ক্ষেত্রে আমরা জানি যে গ্রুপের যখন আমরা বিজনেস কম্বিনেশন যে ফেয়ার ভ্যালুটা আমরা অ্যাডজাস্টমেন্ট দিই সেটার ক্ষেত্রে কী হবে, আনডিস্ট্রিবিউটেড প্রফিট অফ অ্যাসোসিয়েট, জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড সাবসিডারি সেটার জন্য কী হবে, এবং আনরিয়েলাইজ প্রফিট অন এই যে আনরিয়েলাইজ প্রফিট অন সাবসিডারি এবং প্যারেন্টসের, সেই ক্ষেত্রে ডেফার্ড ট্যাক্সের এফেক্টটা কী হবে সেটা আমি আপনাদেরকে নেক্সট কোনো সেশনে কভার করব। ওটার সাথে যে ডেফার্ড ট্যাক্স ডিসকাউন্ট করা যাবে কি যাবে না, তারপর হচ্ছে যে তার প্রেজেন্টেশনটাকে ডেফার্ড ট্যাক্সে অফসেট করব কীভাবে, ডেফার্ড ট্যাক্সের যে এফেক্টিভ ট্যাক্স রেট সেটা নিয়েও আমি আপনাদেরকে ওই সেশনে হয়তো 20 মিনিটের একটা সেশনে আমি কভার করে দেবো ইনশাল্লাহ। আর অন টপ আমি একটু আর একটা টপিকস নিয়ে আপনাদের একটু কথা বলি, সেটা একটু বললে ভালো হয়। তো সেটা আসলে এক্সাম্পল দিয়ে বলতে পারলেই ভালো হবে। সেটা হচ্ছে যে সেটাও আমি চেষ্টা করবো নেক্সট সেকশনে কভার করতে। সেটা হচ্ছে যে আমরা ইন জেনারেলি জানি যে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি শ্যাল বি রিকগনাইজ ফর অল টেম্পোরারি ডিফারেন্স। হচ্ছে যে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটস এবং লায়াবিলিটি সমস্ত টেম্পোরারি ডিফারেন্সের জন্য রিকগনাইজ করতে হবে। এক্সেপশন সেখানে আছে যে ইনিশিয়াল রিকগনিশন অফ গুডউইল। আমরা যখন বিজনেস কম্বিনেশনে ইনিশিয়ালি গুডউইল রিকগনিশন করি, সেই ক্ষেত্রে ওই যে গুডউইলের কারণে যে একটা টেম্পোরারি ডিফারেন্স তৈরি হলো, আমার ক্যারিং বেজ আছে ট্যাক্স বেজ নাই, সেটার জন্য করা যাবে না। এখানে আছে যে ইনিশিয়াল রিকগনিশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি ইন এ ট্রানজ্যাকশন হুইচ ইজ নট আ বিজনেস কম্বিনেশন অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ রিকগনিশন ইট এফেক্টস আইদার ট্যাক্সেবল প্রফিটস অর অ্যাকাউন্টিং প্রফিট। সেটা আমি এক্সাম্পল হিসাবে হয়তো নেক্সট সেশনে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এটা কভার করে দেবো। বাট এটা কোনো প্র্যাকটিক্যাল কোনো সিগনিফিকেন্স নাই, বাট থিওরিটিক্যালি আপনারা যারা অ্যাডভান্স লেভেলে পরীক্ষা দিবেন তাদের জন্য হয়তো ওই জিনিসটা লাগবে, যে ওই এক্সেপশন টু ইনিশিয়াল রিকগনিশন যেটা, সেটা আমি আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে ইনশাল্লাহ কভার করব। তো অনেক লম্বা সময়, আপনারা যারা শুনবেন তারাও একটু বোর্ড হবেন, আমিও একটু টায়ার্ড হয়ে গেছি। আর সত্যি কথা আমি এই যে এত দীর্ঘ সময় একা একা বসে কথা বলা, আসলে কনসেন্ট্রেশনটা ধরে রাখা খুব বেশি ডিফিকাল্ট। বাট স্পেশালি আমাকে যারা ফোন করেছেন, আমার ফোনে আমাকে অনেকেই কন্ট্যাক্ট করেছেন, আমার কলিগদের মধ্যে, আমার জুনিয়রদের মধ্যে অনেকেই কন্ট্যাক্ট করেছেন। তো আমি জানি না আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি, বাট আপনারা একটু মন দিয়ে শুনেন। হয়তো প্রেজেন্টেশনের স্বতঃস্ফূর্ততা নিয়ে আপনাদের কনফিউশন থাকতে পারে, বাট আমার বিশ্বাস কন্টেন্ট থেকে আপনারা বেনিফিটেড হবেন।
আর নেক্সটে আমি আপনাদের যেটা বলেছি ডেফার্ড ট্যাক্সের যে গ্রুপ অ্যাসপেক্টস এবং এফেক্টিভ ট্যাক্স রেট এবং এই যে এক্সেপশন টু ইনিশিয়াল রেকগনিশন যেটা সেই জিনিসগুলো আমি আপনাদেরকে কভার করে দেব ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।